আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি আমরা কোষ রসায়ন অধ্যায়টা শুরু করছি। অধ্যায়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে। তো লাস্ট ভিডিওতে আমরা প্রোটিন নিয়ে আলোচনা করছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে প্রোটিন টপিকটা একটু বড় আছে, দুইটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে হবে। তো লাস্ট ভিডিওটা আমার প্রোটিনের পার্ট 1 ভিডিও ছিল। ওই ভিডিওতে আমরা প্রোটিনে মানে বইতে প্রোটিন পার্ট যতটুকু আছে অতটুকু দাগাই দিছিলাম। প্লাস প্রথমের দিককার কিছু আলোচনা করছিলাম, আমরা প্রোটিনের শ্রেণী বিভাগ পর্যন্ত আলোচনা করছিলাম। শ্রেণী বিভাগেরও অর্ধেক আলোচনা করা হয়ে গেছিল। শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে যেই দুইটা আছে, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে আর আকৃতির ভিত্তিতে প্রোটিনের যেই প্রকারভেদ দুইটা আছে, এই দুইটা প্রকারভেদ আমরা আলোচনা করছিলাম। আজকে এরপরে যে প্রকারভেদ আছে অর্থাৎ দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনের শ্রেণী বিভাগ, এইখান থেকে আজকের ক্লাস আমরা শুরু করবো। এখান থেকে তোমার প্রোটিনের শেষ পর্যন্ত আজকের ক্লাসটা হবে। তো কথা না বাড়াই শুরু করি। তো আজকে আমাদের টপিক হলো প্রোটিন। তো আজকে আমাদের প্রোটিনের পার্ট 2 ভিডিও। তো আজকে আমরা শুরু করবো হলো দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ। কিসের ভিত্তিতে? দ্রবণীয়তা। তো দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ, তো এখানে তোমার বইতে দিয়ে আছে যে তোমার হলো দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন কয় প্রকার? 3 প্রকার। কি কি? তোমার হলো সরল প্রোটিন, সরল প্রোটিন। তারপরে তোমার হলো 2 নাম্বার হলো যুগ্ম, যুগ্ম প্রোটিনের একটা নাম আছে, আরেকটা কি নাম যেন, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, সংশ্লেষিত প্রোটিন। আর 3 নাম্বারে হলো তোমার হলো উৎপাদিত প্রোটিন, উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। এই হলো তোমার হলো 3 টাইপের, হলো তোমার হলো দ্রবণীয়তার ভিত্তিতে 3 টাইপের প্রোটিন। তো এটা পড়ানো শুরুর আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আসলে এই জিনিসটা যদি তুমি বইতে দেখো তোমার অনেক কঠিন মনে হবে। মানে এখানে তোমার দিয়ে আছে যে কোন কিসে কোন প্রোটিন আছে, তোমার আলুতে কি প্রোটিন আছে, গমে কি প্রোটিন আছে, ধানে কি প্রোটিন আছে, এরকম অসংখ্য জায়গার বিভিন্ন প্রোটিনের নাম দিয়ে আছে। তো এইগুলা দেখে এমনি ভয় পেয়ে যাওয়ার কথা যে এত নাম কেমনে মনে রাখবো। তো এইখানে আমি মেইনলি তোমাদেরকে কি করব, আমি মেইনলি তোমাদেরকে পড়াটা প্রথমত কমাই দেবো, অর্থাৎ এতগুলা নামের প্রোটিন তোমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট কয়েকটা মনে রাখলেই হবে, কারণ যেগুলা ইম্পর্টেন্ট ওইগুলা জানলেই হচ্ছে, এর থেকে বেশি মনে রাখা লাগবে না। তো আমি তোমাদেরকে জাস্ট ওইগুলা বেছে দিব, প্লাস কিছু টেকনিক শিখাবো যে কিভাবে তোমরা জিনিসগুলো মনে রাখতে পারো। তো কথা না বাড়াই শুরু করি। যে সরল প্রোটিন, এই সরল প্রোটিনেরও আবার প্রকারভেদ আছে যেটা তোমাদের বইতে দিয়ে আছে, তো আমরা এক এক করে শিখবো। তো আমরা প্রথমে কি সরল প্রোটিনের প্রকারভেদ শিখবো। সরল প্রোটিন, প্রোটিনের প্রকারভেদ আমরা শিখবো। তো সরল প্রোটিনে তোমার প্রথম প্রকার হলো অ্যালবুমিন। সরল প্রোটিনের প্রথম প্রকার কি? সরল প্রোটিনের প্রথম প্রকার হলো অ্যালবুমিন। তোমার বইতে বিউমিন লিখে আছে, বুমিন বিউমিন একই জিনিস, ওটা কোনো বিষয় না। তো অ্যালবুমিন, তো অ্যালবুমিন হলো তোমার সরল প্রোটিনের প্রথম মানে প্রকারভেদ। এখন এখানে তোমাদের একটা জিনিস জানা লাগবে যে অ্যালবুমিন যে প্রোটিনটা আছে এটা হলো তোমার পানিতে দ্রবণীয়। এটা হলো তোমার কি? পানিতে দ্রবণীয়। এই জিনিসটা, এই ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদের জানা লাগবে। অ্যালবিউমিন কি? অ্যালবিউমিন হলো পানিতে দ্রবণীয়। এখন দেখো অ্যালবিউমিন ভিতরে যদি তুমি যাও দেখবা যে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রোটিন দিয়ে আছে, যে এইটাতে ওই প্রোটিন আছে, ওইটাতে ওই প্রোটিন আছে, ওইটাতে ওই প্রোটিন আছে। এখন কথা হলো আমাদের এত নাম জানা লাগবে না, আমাদের এত নাম জানা লাগবে না, আমাদের জাস্ট কয়েকটা জিনিস জানলেই হবে। তো কি কি জানা লাগবে? প্রথমত ডিমের সাদা অংশে কি থাকে? ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশে কি থাকে? তোমার ওভাল বুমিন থাকে, ওভাল বুমিন থাকে। এটা একটু জানা লাগবে। দেন আরেকটা কি জানা লাগবে? দেন আমাদের জানা লাগবে হলো তোমার হলো দুধে কি থাকে। দুধে কি থাকে? দুধে হলো ল্যাক্টাবুমিন থাকে, সরি, দুধে ল্যাক্টাবুমিন থাকে। দুধে হলো তোমার ল্যাক্টাবুমিন থাকে। দেন হলো তোমার কি, তারপরে হলো তোমার ল্যাক্টালবুমিন। যাই হোক, দুধে হলো ল্যাক্টালবুমিন থাকে। তারপরে কি আছে? তারপরে হলো তোমার হলো গমে, গমেরটা জানা লাগবে। গমে কি? গমে হলো লিউকোসিন থাকে, গমে লিউকোসিন থাকে। তারপরে কি? তারপরে হলো তোমার শিমে কি থাকে? শিমে হলো লিগুলেমিন থাকে, শিমে লিগুলেমিন থাকে, লিগুলেমিন থাকে। তো এই 4টা জিনিস তোমার জানা লাগবে। এখানে কিন্তু অ্যালবামের ভিতরে অনেক কিছু দিয়ে আছে, বাট অতগুলা জানা লাগবে না, অ্যাটলিস্ট তোমার 8-9টা মতো আছে। বাট আমাদের এই 4টা জানা লাগবে। তো আমাদের যদি এমসিকিউ আসে এই 4টার ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। তো অত কিছু পড়ে মাথা খারাপ করার কোনো দরকার, তোমরা যে এই 4টা পড়বে, আর এই 4টা পড়া যে এত কঠিন এমনও না। আমার জিনিস কি? আমার জিনিস হলো অ্যালবুমিন। দেখো এর লাস্টেও কিন্তু এই বুমিন উচ্চারণটাই আসতেছে, এরও লাস্টে কিন্তু এই বুমিন উচ্চারণটাই আসতেছে। লাস্টে কিন্তু এরও লাস্টে বুমিন আসতেছে, এরও লাস্টে বুমিন আসতেছে, তার মানে এরা অ্যালবুমিন। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসগুলো একটু টেকনিক্যালি পড়তে পারো। যেমন হলো ইসে তোমার দুধ, দুধের সাথে কিন্তু ল্যাকটোজেন ওয়ার্ডটার অনেক মিল আছে।
দুধের সাথে ল্যাকটোজেন ওয়াটার অনেক মিল আছে। ল্যাকটোজেন কি জিনিস এটা অনেকে জানো না। ল্যাকটোজেন আসলে কি? ল্যাকটোজেন আসলে হলো তোমার দুধের মধ্যে যেই শর্করাটা পাওয়া যায়, দুধের মধ্যে যে শর্করাটা পাওয়া যায় ওটাকে তোমার হলো কি বলা হয়, ওটাকে তোমার ল্যাকটোজেন বলা হয় বা ল্যাকটোজ বলা হয়। দুধের মধ্যে যে শর্করাটা পাওয়া যায়, তো আমরা অনেকে ল্যাকটোজেন শুনছি, জানি যে এটা দুধের সাথে সম্পর্ক আছে, বাট এটা কি জিনিস আমরা জানি না। বাট আমরা জানি যে ল্যাকটোজেনের দুধের সাথে সম্পর্ক আছে। তো এই ল্যাকটোজেন থেকে এই যে ল্যাকটালবুমিন ওয়ার্ডটা আসছে, তো জিনিসটা কিন্তু অত কঠিন না, তুমি ল্যাকটালবুমিন দেখলেই বুঝতে পারবে যে এটা দুধের সাথে সম্পর্কিত। এইভাবে একটু টেকনিক্যালি পড়ে নিবা। দেন হলো সিমেটটা হলো লিগুলেমিন, তারপরে ইসেরটা হলো লিউকোসিন, এভাবে তোমরা পড়ে নিবা। তো সিমেটটার সাথে একটু সম্পর্ক আছে আরেকটা, এটা আমি তোমাদেরকে পরে পড়াই দেবো। তো তোমরা একটু এই চারটা পড়বা, আর কিছু পড়া লাগবে না। তো আমাদের অ্যালবুমিন গেল। এরপরে কি আছে? এরপরে আছে হলো আমাদের গ্লোবিউলিন। গ্লোবিউলিন, তো গ্লোবিউলিনের মধ্যে অনেক কিছু আছে, বাট আমাদের এত কিছু পড়া লাগবে না। আমাদের প্রথমে জানা লাগবে ডিমের কুসুমে কি আছে। ডিমের কুসুমে কি আছে? কি আছে? ওভোগ্লোবিউলিন আছে। ওভোগ্লোবিউলিন আছে। ডিমের কুসুমে ওভোগ্লোবিউলিন আছে। তারপরে কি? তারপরে হলো তোমার হলো আমাদের সেটা জানা লাগবে মটরে। মটরে কি আছে? মটরে লেগুলিমিন আছে। মটরে লেগুলিন আছে। চীনা বাদামে এরাচিন আছে। এরাচিন আছে। আর হলো আলুতে টিউবেরিন আছে। এই হলো তোমার চারটা। এই চারটা জানলেই হচ্ছে। এই চারটা জানলেই হচ্ছে, এই চারটার বাইরে যাওয়া লাগবে না। তোমরা জাস্ট এখানে কিন্তু অনেকগুলো আছে, বাট এত কিছু তোমাদের জানা লাগবে না। তোমরা জাস্ট এই চারটা জানবে যে ডিমের কুসুমে ওভোগ্লোবিলিন, মটরে লেগুলেমিন, চীনাবাদামে এরাচিন, আর আলুতে হলো টিউবেরিন। এখন কথা হলো একটু টেকনিক। টেকনিক কি? টেকনিক প্রথমে ডিমেরটা। আমরা কি কি প্রোটিন পড়তেছি? গ্লোবিউলিন জাতীয় প্রোটিন পড়তেছি, এর লাস্টে গ্লোবিউলিন আছে। তো এখানে তো কোনো মানে সমস্যা থাকার কথাই না। এখানে কোনো সমস্যা থাকারই কথাই না। তোমার এখানেও গ্লোবিউলিন আছে, এখানে গ্লোবিউলিন, তাই ডিমের কুসুমে ওভোগ্লোবিউলিন আছে। তো এখানে আমি তোমাদেরকে একটা সাজেশন দিব। আমরা জানি কি ডিমের সাদা অংশে ওভালবুমিন থাকে, আর কুসুমে কি থাকে? ওভোগ্লোবিউলিন থাকে। তো তোমরা হলো কুসুম আর সাদা অংশে একটু একসাথে পড়বা, তাহলে গুলাই যাবে না। সাদা অংশে কি থাকে? ওভালবুমিন থাকে, আর হলো কুসুমে ওভোগ্লোবিউলিন থাকে। এই দুটো একটু একসাথে পড়বা। দেন কি আছে? মটর। তো আমার কি হতো, আমি যখন তোমার এইগুলা পড়তাম, আমার কি হতো, আমার মটর আর শিম গুলাই যেত। মটর আর শিম গুলাই যেত, যে মটরে লেগুলিন আছে, আর শিমে কি আছে? শিমে আছে হলো তোমার, শিমে হলো তোমার কি আছে? শিমে আছে হলো তোমার লিগুমিলিন। লিগুমিলিন, তো নাম দুইটা কিন্তু অনেকটা একই রকম, এটা লিগুলিন আর এটা হলো লিগুমিলিন। তো এই দুইটা নাম কিন্তু এক, তো আমার গুলাই যায় তো যে কোনটা মটরের কোনটা শিমের। তখন আমি একটা টেকনিক খাটাইতাম যে কি, শিমে সি, এখানেও লি আছে, তো এই সি এর সাথে লি এর অনেক মিল আছে, বাট এখানে লে আছে। তো এখানে যেহেতু রশ্মিকার আছে, এখানে রশ্মিকার আছে, আর এখানে এই কার আছে, তাহলে এর সাথে যেহেতু এর মিল আছে, সিমে যার সাথে লি আছে সেই হলো সিমের হলো সিমের প্রোটিন। তো এইভাবে তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের গুলাবে না। কারণ কি? সিমে রশ্মিকার আছে, এখানেও ল আছে, এখানেও ল আছে, বাট এই লর সাথে রশ্মিকার আছে, এই লর সাথে এই কার আছে। তো যেহেতু সিমে রশ্মিকার আছে, তাহলে যার সাথে রশ্মিকার থাকবে তার সাথে সিমের মিল থাকবে। এর জন্য হলো লিগুমেলিন হলো তোমার হলো সিমের প্রোটিন। তো তোমরা এইভাবে পড়তে পারো। তো এইভাবে শিম আর মটরটা তোমরা একসাথে পড়বা। ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে পড়বা, আর শিম আর মটরটা একসাথে পড়বা, তাহলে গুলাই যাবে না। আর চীনা বাদানে এরাচিন, এটা একটু মুখস্থ রাখা লাগবে, এটা তেমন কোনো কিছু নাই। আর আলু হলো টিউবেরিন। এখন আলুরটা আমি কখনো ভুলতাম না, কারণ কি তোমরা যখন পরে হলো এই হলো তোমার ফার্স্ট পেপারের 7 নাম্বার অধ্যায় পড়বা, তোমরা জানতে পারবা আলু আসলে সবজি ঠিক আছে, বাট আলু ওয়ান কাইন্ড অফ ভূনিম্নস্থ কাণ্ড। অর্থাৎ আলু হলো গাছের কাণ্ড। আলু হলো গাছের কাণ্ড, যেটা হলো মাটির নিচে থাকে। এজন্য আলুকে ভূনিম্নস্থ কাণ্ড বলে। এখন ভূনিম্নস্থ কাণ্ডের একটা কমন ওয়ার্ড আছে, বাট একটা বায়োলজিক্যাল টার্ম আছে, যেটা হলো টিউবার। অর্থাৎ আলুর মতো ভূনিম্নস্থ কাণ্ডকে টিউবার বলা হয়। তো ওইখানে তোমার এরকম প্রকারভেদ আছে, তো ওইখানে টিউবারের মধ্যে আলু পড়ে। তো ওই জিনিসটা আমি জানতাম যে টিউবার হলো আলুর মধ্যে পড়ে। এই যে আলু থেকে কি আছে? আলু থেকে টিউবেরিন, তো ওই টিউবারের সাথে মিল রেখে এই নামটা হলো টিউবেরিন। তো আমি জানি আলু ওয়ান কাইন্ড অফ টিউবার, তার মানে আলুর প্রোটিনটা টিউবেরিন। তো এটা আমি কখনো ভুলি না। তো এইভাবে কিন্তু তুমি এটা মনে রাখতে পারো। তুমি এইখানে যদি টিউবার জিনিসটা মাথায় রাখো, দেখবো ওইখানে ওই জিনিসটা পড়তে সুবিধা হচ্ছে, বাট ওইখানে প্রপারলি বললে এখানে এই জিনিসটা পড়তে সুবিধা হবে। তো একটা জিনিস দ্বারা তোমার দুইটা জিনিস হবে। তুমি মাথায় রাখবা যে আলু ওয়ান কাইন্ড অফ ভূনিম্নস্থ কাণ্ড, যাকে টিউবার বলা হয়। এই জন্য আলুর প্রোটিন হলো টিউবের। তো এইভাবে তোমরা এটা পড়তে পারো। তো এইভাবে আমরা গ্লোবিউলিনটা পড়বো, এই চারটা বললে হচ্ছে, এর বাইরে পড়া লাগবে না। তো গেল 2 নাম্বার, গেল 3 নাম্বারে। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে হলো তোমার গ্লুটেলিন।
3 নম্বরে আছে কি, 3 নম্বরে আছে হলো তোমার গ্লুটেনিন। তো গ্লুটেনিনের মধ্যেও আমাদের অত কিছু জানা লাগবে না, আমাদের জাস্ট কয়টা জানা লাগবে যে কি কি গমে, দুইটাই আছে। গমে হলো কি থাকে, গমে হলো গ্লুটেনিন থাকে, গ্লুটেনিন থাকে। আর চালে কি থাকে, চালে হলো তোমার অরাইজেনিন। তো এই দুইটা তোমাদের গ্লুটেনিনের মধ্যে জানা লাগবে। তো গমে হলো গ্লুটেনিন থাকে, গমে কি থাকে, গমে হলো তোমার গ্লুটেনিন থাকে। এখন দেখো এই আমার প্রকারভেদী গ্লুটেলিন, তো গ্লুটেলিনের সাথে গ্লুটেনিনের তো সম্পর্ক থাকবে। তো গমেরটা তোমরা এই নাম দিয়ে মনে রাখতে পারো, গ্লুটেলিনের গ্লুটেনিন যেটা গমে থাকে। আর গতে গম, গতে এই যে গ্লুটেলিন, এইভাবে বিভিন্ন ই খাটায় তোমরা এই গমেরটা মনে রাখতে পারো। আর চালেরটা আমি কেমনে মনে রাখতাম, চালেরটা মনে রাখতাম, আমরা জানি যে কি চালের হলো যেই ইসের নাম হলো কি বলে, চাল বা ধান, এদের হলো বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। এই জিনিসটা সবাই মোটামুটি তোমরা জানবা, তোমরা যদি একবার বায়োলজি বইটা পড়ো এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে যে কি চাল বা ধানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা সেটিভা। তো অরাইজা সেটিভা, অরাইজা, অরাইজা থেকে অরাইজেনিন, তো আমি জানি যে চালের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা। তো ওইখান থেকে আমার অরাইজেনিন বের করতে তেমন একটা সমস্যা হয় না। তো তোমরা জাস্ট এই যে এটা জাস্ট হলো মানে এখানে কিন্তু তোমাদের তেমন কিছু মুখস্থ করা লাগতেছে না, তোমরা নর্মালি একটু সেন্স খাটাই কিন্তু দুইটা এক্সাম্পলই পেরে যাবা। তো গেল গ্লুটেনিন গেল। দেন আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে হলো তোমার প্রোলামিন। প্রোলামিন, তো প্রোলামিনের মধ্যে আমাদের কি কি জানা লাগবে, প্রোলামিনের মধ্যে আমাদের জানা লাগবে হলো তোমার ভুট্টা, ভুট্টার জেইন, ভুট্টার জেইন, জব আর বার্লির, জব আর বার্লির হলো তোমার হর্ডিন। আর গোমার রায়, গোমার রায়ের হলো গিলিয়াডিন। এই তিনটা আমাদের জানা লাগে, গোমার রায়ের, গিলিয়াডিন, হ্যাঁ, এই তিনটা আমাদের তোমার পোলামিনের মধ্যে জানা লাগবে। তো তোমাদের পোলামিনের মধ্যে তোমাদের এখানে একটু মুখস্থ করা লাগবে, এখানে তোমার তেমন একটা টেকনিক নাই, যেমন গোমার রায় গিলিয়াডিন এটা মুখস্থ করাই লাগবে, এটা তেমন কোনো টেকনিক নাই। ভুট্টাতে জেইন পাওয়া যায়, এটাও তেমন কোনো টেকনিক নাই। তো তোমরা 1-2 বার বললে জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে, এত কঠিন কিছু না। তো এই দুইটা একটু মুখস্থ করা লাগবে। আর জব আর বার্লিটা এটাও তোমাদের মুখস্থ করা লাগবে, কারণ আমি যখন পড়ছিলাম একবার পড়লে তোমরা জানতে পারবা যে জব এর বৈজ্ঞানিক নাম হলো তোমার হর্ডিয়াম ভুলগেরি, জবের বৈজ্ঞানিক নাম হলো হর্ডিয়াম ভুলগেরি। তো ওই যে হর্ডিয়াম থেকে হর্ডিন, হর্ডিয়াম থেকে হর্ডিন, অর্থাৎ বৈজ্ঞানিক নাম হর্ডিয়াম, সেখান থেকে হর্ডিন, অনেকটা চালের মতো। অরাইজা থেকে অরাইজেন, তেমনি হর্ডিয়াম থেকে হর্ডিন। তো এইভাবে এই নামটা আসছে, তো ওইখান থেকে তুমি বৈজ্ঞানিক নামের হেল্প নিয়ে এটা মাথায় রাখতে পারো, বাট এই দুইটা তোমার মুখস্থ করা লাগবে। তো পোলামিনের মধ্যে এই তিনটা উদাহরণে আমাদের কম বেশি মুখস্থ করা লাগবে। তো পোলামিনে তিনটা গেল। এরপরে কি আছে, এরপরে হচ্ছে হলো তোমার হিস্টোন। তো হিস্টোন আর হিস্টোন, তারপরে আছে হলো তোমার 6 নম্বরে কি আছে, 6 নম্বরে তোমার পোটামিন আছে। তো হিস্টোন আর পোটামিন আমরা একসাথে পড়বো, হিস্টোন আর পোটামিন আমরা একসাথে পড়বো, কেন পড়বো সেটা বলতেছি। তো হিস্টোন আর পোটামিন এদের মধ্যে অনেক মিল আছে, এটা হলো প্রথম কথা। প্রথম কথা কি, প্রথম কথা এদের মধ্যে অনেক মিল আছে। কি কি মিল আছে এদের মধ্যে, মিল আছে প্রথম মিল হলো দুইজনই পানিতে দ্রবণীয়, দুইজনই পানিতে দ্রবণীয়। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এই দুইজনকে তোমার হলো নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড এইগুলাতে পাওয়া যায়। নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড মানে তো তোমরা বুঝো ডিএনএ, আরএনএ এইগুলাতে পাওয়া যায়, নিউক্লিক অ্যাসিড এইগুলাতে পাওয়া যায়। এই হলো এদের দুইজনের মধ্যে কমন বৈশিষ্ট্য, দুইজনই পানিতে দ্রবণীয়, দুইজনকেই নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড এইগুলোর মধ্যে পাওয়া যায়, নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড এগুলোর মধ্যে এদের পাওয়া যায়। তো এই দুইটা জিনিস তোমরা এই দুইজনকে একসাথে বলবা যে এদের মধ্যে মিল আছে। কি কি মিল আছে, হিস্টোন হলো পানিতে, মানে এরা দুইজনই পানিতে দ্রবণীয়, দুইজনকেই কি নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড এগুলাতে পাওয়া যায়। এখন কথা হলো তোমাদের পোটামিন সম্পর্কে আলাদাভাবে দুইটা খুব ইম্পর্টেন্ট তথ্য জানা লাগবে। প্রথম কথা হলো এটা হলো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা কি, এটা হলো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এটা হলো প্রথম কথা। তো এটা তোমাদের জানা লাগবে। আর দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এটা শুক্রাণুতে পাওয়া যায়। অর্থাৎ সাধারণত আমি তোমাদেরকে যখন হলো প্রথম অধ্যায় পড়াইছিলাম আমি তোমাদেরকে বলছিলাম যে নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বলতে তো ডিএনএ, আরএনএ। তো এইগুলোর মধ্যে কি থাকে, এইগুলোর মধ্যে তোমার হলো মেইনলি তোমার হলো এই যে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোম মেইনলি কি দ্বারা গঠিত হয়, তোমার হলো এই নিউক্লিক অ্যাসিড 45% আর 55% প্রোটিন থাকে। তো ওই 55% প্রোটিনের মধ্যে তোমার 45% কি হিস্টোন প্রোটিন থাকে। তো ওই টাইমে তোমাদের একটা কথা বলছিলাম যে সব জায়গায় মানে সবকিছু নিউক্লিয়াসেই সেম অবস্থা, হিস্টোন প্রোটিন আর ডিএনএ থাকে, বাট
শুক্রাণু যে নিউক্লিয়াসটা থাকে ওই নিউক্লিয়াসে তোমার হলো ইসের বদলে তোমার হলো হিস্টোন প্রোটিনের বদলে পোটামিন প্রোটিন থাকে। এটাও তোমাদেরকে আমি পড়াইছিলাম যে শুক্রাণুর নিউক্লিয়াসে হিস্টোন প্রোটিনের বদলে পোটামিন প্রোটিন থাকে। তো তোমাদের এটা জানা লাগবে যে শুক্রাণুতে পাওয়া যায়, শুক্রাণুতে এই পোটামিন প্রোটিনটা পাওয়া যায়। তোমাদের বইতে মাছের শুক্রাণু বলা হয়েছে, আসলে সব শুক্রাণুতেই এই পোটামিন প্রোটিনটা পাওয়া যায়। এই দুইটা জিনিস তোমরা একটু জানবা যে পোটামিন হলো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন আর এটা মূলত শুক্রাণুতে পাওয়া যায়। আর হলো এদের দুজনের কমন বৈশিষ্ট্য হলো হিস্টোন আর পোটামিন এই দুইজনই পানিতে দ্রবণীয়। দুইজনই হলো তোমার নিউক্লিয়াস, দুইজনকেই হলো তোমার হলো নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাওয়া যায় দুইজনকে। তো এই কমন দুইটা বৈশিষ্ট্য শিখবো, এছাড়াও আমরা পোটামিনের এক্সট্রা দুইটা বৈশিষ্ট্য শিখবো। তো গেল আমাদের পোটামিন গেল। দেন লাস্টে আরেকটা প্রোটিন আছে যেটা হলো তোমার স্ক্লেরোপ্রোটিন। তারপরে আরেকটা প্রোটিন আছে তোমার স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন স্ক্লেরোপ্রোটিন কি, স্ক্লেরোপ্রোটিন সম্পর্কে শুধু একটা কথাই বলবো, স্ক্লেরোপ্রোটিন সম্পর্কে আমি তোমাদেরকে একটা কথাই বলবো কি, এটা মূলত তোমার হলো গাঠনিক প্রোটিন। এটা আমি তোমাদের লাস্ট ভিডিও যদি তোমরা দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কেন গাঠনিক প্রোটিন। অর্থাৎ ওই যে গাঠনিক প্রোটিন তোমাদেরকে আমি পড়াইছিলাম, গাঠনিক প্রোটিন কারা, তোমার হলো আমাদের বহিত্বক উপাঙ্গ এগুলাতে যে ক্যারাটিন পাওয়া যায় এটা একটা গাঠনিক প্রোটিন। আমাদের হাড় তরুণ আসছে এগুলাতে যে কোলাজেন পাওয়া যায় এটা একটা গাঠনিক প্রোটিন। তারপরে মাকড়সার জালে যে ফাইব্রাইন পাওয়া যায় ওটা হলো গাঠনিক প্রোটিন। তো এইগুলো হলো গাঠনিক প্রোটিন। তো এইগুলাকে তোমার আবার এই স্ক্লেরোপ্রোটিনও বলা হয়। এগুলাকে তোমার স্ক্লেরোপ্রোটিনও বলা হয়, এগুলাকে তোমার তন্তুময় প্রোটিনও বলা হয়। অর্থাৎ আমরা এখানে কি শিখলাম, স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন ওভারঅল আমরা কি শিখলাম, ওভারঅল আমরা একটা কথা শিখলাম, স্ক্লেরোপ্রোটিন ইজ ইকুয়াল টু গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন ইজ ইকুয়াল টু তন্তুময় প্রোটিন, তন্তুময় প্রোটিন, তন্তুময় প্রোটিন ইজ ইকুয়াল টু কি, তোমার এই যে আমরা যেগুলো বললাম কোলাজেন, তারপরে ক্যারাটিন, ফাইব্রাইন, ইটিসি। তো এইগুলা হলো তো এইটা ইনকমন তোমরা একটু লিখে রাখো যে স্ক্লেরোপ্রোটিন ইজ ইকুয়াল টু গাঠনিক প্রোটিন ইজ ইকুয়াল টু তন্তুময় প্রোটিন ইজ ইকুয়াল টু এই যে কোলাজেন, ক্যারাটিন, ফাইব্রাইন, স্ক্লেরোটিন এইগুলা। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তোমরা যদি এই যে এক্সাম্পল গুলো একটু মাথায় রাখো আর এই জিনিসটা মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের তিনটা প্রোটিনের প্রকারভেদ পড়া হয়ে যাচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো এটা একটু মাথায় রাখবা। এখন এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু মানে নোটিফাই করে দিই যে এখানে কিন্তু তোমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পাইছো। এই যে এখানে আমরা পড়ছি, এই যে আমরা কি বললাম, আমরা এখানে তোমার সরল প্রোটিনের কয়টা 7টা প্রকারভেদ পড়ছি, 7টা, 6টা, না 7টা প্রকারভেদ পড়ছি। এখানে আমরা সরল প্রোটিনে 7টা প্রকারভেদ পড়ছি। তো এই 7টা প্রকারভেদের মধ্যে আমরা এই যে ইনকমন একটা জিনিস পাইছি, পানিতে দ্রবণীয়। কোন কোন প্রোটিন পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় হলে আমি আলাদা আলাদা ভাবে বলছি, এখন এক করে দিব। অ্যালবুমিন, অ্যালবুমিন হলো পানিতে দ্রবণীয়। হিস্টোন পানিতে দ্রবণীয়। আর হলো পোটামিন পানিতে দ্রবণীয়। তো এই তিনটা প্রোটিন হলো পানিতে দ্রবণীয়, আর বাকি সবাই, বাকি যে 4টা আছে বাকিরা পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা কিন্তু তোমার বইতে ডাইরেক্টলি লেখা নাই, বাট ইনডাইরেক্টলি কিন্তু জিনিসটা আছে, জায়গায় জায়গায় দিয়ে আছে কোনটা পানিতে দ্রবণীয় অদ্রবণীয়। তো অনেকেই কি করে, অনেকে যখন এই প্রকারভেদ পড়ে, আমি যখন ফার্স্ট টাইম পড়ছিলাম আমিও এই কাজ করছিলাম যে কোনটা কিসের দ্রবণীয় সব একদম নোট টোট করে একদম ভরায় ফেলা দিছিলাম। এটা পানিতে দ্রবণীয়, এটা পানিতে আংশিক দ্রবণীয়, এটা লঘু অ্যাসিডে দ্রবণীয়, এটা লঘু অ্যালকোহলে দ্রবণীয়, একদম সব পড়ে একদম ফাটাই ফেলছি। বাট আসলে কিন্তু মানে ফাইনালি একটা জিনিসও আমার মাথায় থাকবে না। তো তোমাদের কখনোই এত কিছু পড়ে মাথা খারাপ করার দরকার নেই, এখানে 7টা প্রকারভেদ আছে, আমি যে এক্সাম্পল গুলা দিচ্ছি শুধু ওই এক্সাম্পল গুলা পড়বা। এছাড়াও দ্রবণীয়তা যদি তোমাদের পড়া লেগে যাচ্ছে এতটুকু পড়বা, যে অ্যালবুমিন, হিস্টোন, পোটামিন পানিতে দ্রবণীয়, বাকি সবাই পানিতে অদ্রবণীয়। কিটা অ্যালকোহলে দ্রবণীয় হচ্ছে, কিটা অ্যাসিডে দ্রবণীয় হচ্ছে, কিটা লঘুতে দ্রবণীয় হচ্ছে, কিচ্ছু জানা লাগবে না, জাস্ট এই দুইটা লাইন মাথায় রাখবা যে পানিতে দ্রবণীয় অ্যালবুমিন, হিস্টোন, পোটামিন, আর বাকি 4টা হলো পানিতে অদ্রবণীয়। দ্রবণীয়তা যদি শিখা লেগে যাচ্ছে এতটুকু শিখবে, আর কিচ্ছু শিখবা না। কারণ তোমার পরীক্ষায় যদি আসে তাইলে এইটাই আসবে, এর বাইরে কিছু আসবে না। কখনো তোমার পরীক্ষায় এরকম প্রশ্ন করবে না যে নিচে কোনটি লঘু অ্যাসিডে দ্রবণীয়, যে কোনটি লঘু অ্যালকোহলে দ্রবণীয়, এগুলো কোনোদিন আসবে না। তুমি জাস্ট এই দুইটা লাইন পড়ো, আর কিচ্ছু পড়া লাগবে না। আর যে উদাহরণগুলো দিলাম ওই উদাহরণগুলো পড়বো, আর এই যে এই জিনিসটা একটু জেনে রাখবা। এই হলো মূলত তোমার হলো সরল প্রোটিনের প্রকারভেদ থেকে আমরা নিব, আমাদের আর কিছু নেওয়া লাগবে না। তো আমাদের সরল প্রোটিন শেষ। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, সংশ্লেষিত প্রোটিন। এখন তোমাদেরকে কিছু জিনিস, কিছু কথা বলি।
তা আমরা এতক্ষণ তো পড়তেছিলাম সরল প্রোটিন, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, একটু পরে উৎপাদিত প্রোটিন বলবো। এখন এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আমরা যে সরল প্রোটিনটা পড়বো, সরল, যুগ্ম আর উৎপাদিত, এদের মধ্যে আসলে পার্থক্য কি? তো সরল প্রোটিন কি? এটা হলো তোমার পুরোপুরি প্রোটিন, এটা শুধুই প্রোটিন, এটা হলো শুধুই প্রোটিন, এখানে প্রোটিন বাদে তুমি কিচ্ছু পাবা না। বাট যুগ্ম প্রোটিন কি? এটা হলো তোমার প্রোটিন প্লাস অপ্রোটিন অংশ, অর্থাৎ এখানে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ থাকে, একটা অপ্রোটিন অংশ থাকে। আর উৎপাদিত প্রোটিন কি? উৎপাদিত প্রোটিন হলো এই যে সরল প্রোটিন আছে, এই সরল প্রোটিনকে একটু মডিফাই করা হয়। অর্থাৎ প্রোটিনের, এই যে প্রোটিনের মধ্যে কি থাকে, প্রোটিনেরও তো একটা গঠন থাকে, ভিতরে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের একটা গঠন থাকে। তো এইগুলা ওই যে যেমন আমরা বলছিলাম না, তোমার হলো কি, তোমার কার্বোহাইড্রেট জাতক বা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস আমরা পড়ছিলাম, বা শর্করা জাতক পড়ছিলাম। তো ওইখানে কি হয়, তোমার শর্করা সিএইচও বা সিও গ্রুপকে সরাই দিয়ে একটা অ্যাসিড গ্রুপ বা একটা অ্যামিন গ্রুপ এরকম আসে। তো এটাও সেম জিনিস, অর্থাৎ প্রোটিনেরও এরকম কিছু গ্রুপ ট্রুপ আছে থাকে। এটা হলো একটা প্রোটিনের কি, একটা প্রোটিনের ইউনিকনেসটাকে বহন করে। তো ওই গ্রুপটা চলে যায়, ওই গ্রুপটা সরে অন্য একটা গ্রুপ চলে আসে। তো ওই জিনিসটাকে তোমার উৎপাদিত প্রোটিন বলা হয়, যেটা কি হয়, যেটা হলো তোমার সরল প্রোটিন থেকে উৎপাদিত হয়। অর্থাৎ সরল প্রোটিন থেকে ওই প্রোটিনের ওই মানে মূল যে প্রোটিনের যেই মূলকটা, ওটা সরে অন্য একটা মূলক যুক্ত হয়, যুক্ত হয়ে এই উৎপাদিত প্রোটিনটা তৈরি হয়। তো এই হলো মেইনলি এই তিনটা প্রোটিনের মধ্যে পার্থক্য। তো আমরা সরল প্রোটিন শিখে ফেলছি, এখন আমরা যুগ্ম প্রোটিন পড়বো। তো এই যুগ্ম প্রোটিনের অনেক প্রকারভেদ আছে। এখন প্রকারভেদটা কিসের উপরে বেস করে? প্রকারভেদটা মূলত বেস করে হলো এই অপ্রোটিন অংশের উপরে বেস করে। অর্থাৎ এক এক প্রোটিনে এক এক রকম অপ্রোটিন অংশ থাকে, এই জন্য এক এক প্রোটিনের নাম এক এক রকম হয়। এটা হলো কাহিনী। অর্থাৎ অপ্রোটিন অংশের উপরে বেস করে এই যুগ্ম প্রোটিনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো আমরা এই অপ্রোটিন, আমরা এই ভাগগুলো একটু দেখবো। তো প্রথমে কি আছে, প্রথমে আছে হলো তোমার নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। তো নামটা আমাদের প্রথম কথা জানা লাগবে। আর দ্বিতীয় কথা হলো এর নাম থেকে বুঝতে পারছি যে এখানে প্রোটিনের সাথে কি আছে, এখানে প্রোটিনের সাথে আছে হলো তোমার নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। মানে এই নিউক্লিক অ্যাসিডটা ডিএনএও হইতে পারে, আরএনএও হইতে পারে, কিছু একটা হইতে পারে নিউক্লিক অ্যাসিড। এখানে একটা কথা বলা আছে, এটা কিসে পাওয়া যায়? এটা হলো তোমার ক্রোমোজোমে পাওয়া যায়। তো তোমরা যদি আমার প্রথম অধ্যায়ের ভিডিও দেখো, তোমরা জানো যে এই নিউক্লিয় প্রোটিন, আমি তোমাদেরকে যখন ক্রোমোজোম পড়াইছিলাম তখন বলছিলাম যে কি, এটা হলো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ নিউক্লিয় প্রোটিন বলতে তোমার ক্রোমোজোমের গঠনটা কি, ক্রোমোজোমের গঠন হলো এখানে তোমার হলো 45% ডিএনএ থাকে আর 55% প্রোটিন থাকে। তো ডিএনএটাই তো আমার নিউক্লিক অ্যাসিড, এই জন্য নিউক্লিয় প্রোটিন। তো এখানে এই দুইটা জিনিস জানলেই হচ্ছে কি, দুইটা জিনিস জানলেই হচ্ছে এটা ক্রোমোজোমে পাওয়া যায়। আর দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এখানে প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড থাকে। এই হলো এক নাম্বার সম্পর্কে আমরা জানবো। দেন দুই নাম্বারে কি আছে? দুই নাম্বারে আছে হলো তোমার দুই নম্বরে আছে তোমার গ্লাইকোপ্রোটিন। তো গ্লাইকোপ্রোটিনের আরেকটা নাম কি? গ্লাইকোপ্রোটিনের আরেকটা নাম হলো তোমার মিউকোপ্রোটিন। তো আমাদের নাম দুইটা প্রথম কথা জানা লাগবে, গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। মিউকোপ্রোটিন, তাই। তো এখন কথা হলো গ্লাইকোপ্রোটিন। তো গ্লাইকো নামটা তোমরা যদি আমার প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে একদম শুরুতে একটা কথা বলছিলাম যে গ্লাইকো, গ্লাইকো থাকা মানে কি? গ্লাইকো থাকা মানে হলো শর্করা থাকে। গ্লাইকো থাকা মানে শর্করা থাকে, কিন্তু কেন শর্করা না হয়ে গ্লাইকো আছে? কারণ কি, গ্লাইকো, গ্লাইকো মানে হলো তোমার অনেকটা, গ্লাইকো শব্দটা কোথা থেকে আসে? গ্লাইকো শব্দটা তোমার গ্লুকোজ থেকে আসছে। অর্থাৎ মূলত আমরা শর্করা বলতে মেইনলি গ্লুকোজকে চিনি। তো এই গ্লুকোজকে সংক্ষেপে তোমার গ্লাইকো বলা হয়। তো গ্লাইকো, গ্লুকোজ দ্বারা তো শর্করাকেই বোঝায়, তার মানে গ্লাইকো দ্বারাও শর্করাকে বোঝায়। অর্থাৎ তোমার প্রোটিন, লিপিড এগুলোর সাথে যদি তোমার হলো শর্করা যুক্ত থাকে, তাহলে এই এই প্রোটিন বা লিপিডকে তোমার গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন বলা হয়। কারণ কি? কারণ হলো তোমার শর্করা হলো গ্লুকোজ, গ্লুকোজ থেকে মূলত এই গ্লাইকো ওয়ার্ডটা আছে। এছাড়াও তোমার শর্করা রিলেটেড যত ওয়ার্ড পাবা সব জায়গায় এই গ্লাইকো জিনিসটাই পাবা। তো এই হলো কাহিনী। তো তার মানে কি, তার মানে নাম দেখেই বুঝতে পারছি যেহেতু গ্লাইকো আছে, তার মানে কি এখানে তোমার কি আছে? তোমার শর্করা আছে। প্রোটিনের সাথে কি আছে? প্রোটিনের সাথে শর্করা আছে। এখানে তোমার প্রোটিনের সাথে শর্করা আছে। তো এই জিনিসটা আমরা জানলাম। তার নেক্সটে কি আছে? নেক্সটে হলো তোমার দুই নাম্বার গেল, এখন আমরা তিন নাম্বারে আসবো। তিন নাম্বার হলো তোমার লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন তো তোমরা বুঝতেই পারছো এখানে প্রোটিনের সাথে কি থাকবে। লিপো মানে কি? লিপো মানে লিপিড। এখানে প্রোটিনের সাথে কি আছে? লিপিড আছে। তো এইটা এটা বাদেও আরেকটা জিনিস জানা লাগবে, এই লিপোপ্রোটিনটা মূলত কোথায় পাওয়া যায়? এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে আছে, রক্তের প্লাজমা প্রোটিন হলো লিপোপ্রোটিন। রক্তের প্লাজমা প্রোটিন, রক্তের প্লাজমা প্রোটিন হলো তোমার লিপোপ্রোটিন। অর্থাৎ রক্তের প্লাজমা প্রোটিন বলতে ধরো রক্তের মধ্যে তো তোমার প্রোটিন থাকে, রক্তের মধ্যে রক্ত কোষ থাকে, রক্তের মধ্যে তোমার জলীয় পদার্থ থাকে, রক্তের মধ্যে প্রোটিন থাকে। তো রক্তের যেই প্রোটিন ওইগুলাকেই প্লাজমা প্রোটিন বলে। কেন প্লাজমা প্রোটিন বলে? কারণ রক্তের যেই প্রোটিন গুলা থাকে এগুলো রক্তের প্লাজমায়,
বা রক্ত রস যেটাকে বলে ওর মধ্যে অবস্থান করে। যেহেতু ওর মধ্যে অবস্থান করে এই জন্য এটাকে প্লাজমা প্রোটিন বলা হয়। তো এই রক্তের যে প্লাজমা প্রোটিন না এগুলো কাইন্ড অফ লিপোপ্রোটিন জাতীয়, অর্থাৎ এখানকার প্রোটিনের সাথে লিপিড মিশ্রিত থাকে। তো এটা কাইন্ড অফ লিপোপ্রোটিন জাতীয়। তো এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে লিপোপ্রোটিন সম্পর্কে কি। এটা হলো তোমার প্রোটিনের সাথে লিপিড, আর এটার এক্সাম্পল হলো তোমার রক্তের প্লাজমা প্রোটিন। তো 2 নাম্বার গেল, 3 নাম্বার গেল, দেন 4 নাম্বারে আসি। 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারে হলো ক্রোমোপ্রোটিন আছে। ক্রোমোপ্রোটিন আছে, তো এটা আমরা আসলে নাম দেখে অতটা বুঝতে পারবো না, বা মানে এটা তোমাদের একটু বোঝা লাগবে যে এখানে তোমার প্রোটিনের সাথে রঞ্জক পদার্থ থাকে, রঞ্জক পদার্থ থাকে। তো এটা তোমাদের নাম দেখে বোঝা যায়। তোমরা যদি আমার বায়োলজি গ্রামারের ভিডিওটা করো তাহলে কিন্তু এটাও তোমাদের অত সমস্যা হবে না, কারণ আমি তোমাদেরকে বলে দিছি যে তোমার কি বায়োলজিতে যে রঙিন পদার্থ বা রঞ্জক পদার্থ এদের ক্ষেত্রে ক্রোম ওয়ার্ডটা ইউজ করা হয়। এটা আমি তোমাদেরকে বুঝাইছি যে আমরা যে ফোনে যে ক্রোম অ্যাপটা আছে দেখবা, ক্রোম অ্যাপটা অনেক রঙিন, মানে অনেক কালারের মিশ্রণ। কারণ কি তোমার ল্যাটিন বা গ্রিক ভাষায় মানে রঙিন জিনিসটাকে ক্রোম ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। আর বায়োলজি যেহেতু ল্যাটিন বা গ্রিক ভাষাকে ফলো করে এই জন্য তারাও ক্রোম ওয়ার্ডটা ইউজ করে। তো এই যে ক্রোমোপ্রোটিন মানে কি? প্রোটিনের সাথে রঙিন পদার্থ অর্থাৎ রঞ্জক পদার্থ। তো তোমরা ওই গ্রামারের ওই ভিডিওটা করলে এই জিনিসটাও অনেক প্রপারলি বুঝতে পারবা। এটাকে কেন ক্রোমোপ্রোটিন বলা হয়েছে। তো ক্রোমোপ্রোটিন কি? ক্রোমোপ্রোটিন হলো তোমার হলো প্রোটিনের সাথে কি, প্রোটিনের সাথে রঞ্জক পদার্থ, এটা হলো ক্রোমোপ্রোটিন। এখন কথা হলো এখানে আমাদের এক্সাম্পল গুলো জানা লাগবে। তো এক্সাম্পল গুলো কি কি? এক্সাম্পল গুলো হলো তোমার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ক্লোরোফিল, তারপরে হলো তোমার ক্যারোটিন। তো এই এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। ক্যারোটিন এগুলো তোমার হলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, বিশেষ করে হিমোগ্লোবিন এক্সাম্পলটা খুব মানে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ক্লোরোফিল, ক্যারোটিন এই রঞ্জক পদার্থগুলো এগুলো মূলত তোমার লিপিড জাতীয় পদার্থ। আসলে এগুলো তোমার লিপিড জাতীয় পদার্থ, বাট এখানে তোমার লিপিডের পাশাপাশি কিছু সামান্য ক্রোমোপ্রোটিন থাকে, এই জন্য তোমার ক্রোমোপ্রোটিনের মধ্যে এদের রাখছে। বাট মেইনলি ক্লোরোফিল, ক্যারোটিন এইগুলো হলো তোমার লিপিড জাতীয় পদার্থ। ক্লোরোফিল, ক্যারোটিন মেইনলি লিপিড জাতীয় পদার্থ, বাট এখানে লিপিডের পাশাপাশি কিছু প্রোটিন থাকে যেগুলোকে তোমার ক্রোমোপ্রোটিন বলা হয়। মানে এই প্রোটিন গুলো মানে রঞ্জক পদার্থ ধারণ করে, এই হলো কাহিনী। বাট মেইনলি এইগুলা লিপিড জাতীয় পদার্থ, বাট তোমরা এখানে ক্রোমোপ্রোটিন পড়তেছো তাই এক্সাম্পলে এইগুলাকে পড়তেছো। তো এইটা একটু মাথায় রাখবে, এক্সাম্পল গুলো একটু মাথায় রাখবে। হিমোগ্লোবিন, ক্যারোটিন, ক্লোরোফিল এগুলো সব ক্রোমোপ্রোটিনের উদাহরণ। ক্রোমোপ্রোটিন কি? প্রোটিনের সাথে হলো রঞ্জক পদার্থ। তো এইটাও গেল। এরপরে কি আছে? এরপরে তোমার তিনটা, চারটা, আরো চারটা আছে। ধরো 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারে মেটালোপ্রোটিন আছে, মেটালোপ্রোটিন আছে। তো এটা নাম দেখে তুমি বুঝতে পারছো যে এখানে প্রোটিনের সাথে কি থাকবে। মেটাল, মেটাল মানে কি? ধাতু। তার মানে প্রোটিনের সাথে এখানে ধাতু থাকে, এতটুকু জানলে হচ্ছে, এক্সাম্পল কিছু জানা লাগবে না। 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে আছে হলো ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন। তো এখানেও নাম দেখে বোঝা যাচ্ছে কি আছে এখানে। প্রোটিনের সাথে তোমার ফসফরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 আছে, ফসফরিক অ্যাসিড আছে প্রোটিনের সাথে। আর এটার এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে এক্সাম্পল গুলো আছে, অর্থাৎ আমার যুগ্ম প্রোটিনের যে এক্সাম্পল গুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো আমার ফসফোপ্রোটিনের এক্সাম্পল। কি কি? একটা হলো তোমার হলো, একটা হলো দুধের কেসিনোজেন, এটা হলো দুধের কেসিনোজেন, একটা হলো দুধের কেসিনোজেন, আরেকটা কি? আরেকটা হলো তোমার হলো ডিমের ভাইটালিন, ডিমের ভাইটালিন। তো এই দুইটা হলো তোমার ফসফোপ্রোটিনের উদাহরণ। এটা হলো দুধের কেসিনোজেন আর একটা হলো ডিমের ভাইটালিন। তো এই দুইটা তোমাদের একটু মুখস্থ করা লাগবে, এখানে আসলে কোনো টেকনিক নেই। আমি এগুলো জাস্ট মানে কয়েকবার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। তো তোমরা এইভাবে এই জিনিসটা একটু পড়ে পড়ে মুখস্থ করবে, এটা কোনো টেকনিক আমার জানা নেই, তোমরা নিজেদের মতো টেকনিক বানাই নিতে পারো। বাট এই দুইটা জিনিস তোমাদের জানা লাগবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। দুধের কেসিনোজেন ওয়ান কাইন্ড অফ ফসফোপ্রোটিন, দুধের ডিমের ভাইটালিন ওয়ান কাইন্ড অফ হলো কি তোমার ফসফোপ্রোটিন। তো তোমরা এখানে একটা কাজ করতে পারো, এগুলো একটু মিলাই পড়তে পারো। ডিমে কি? ডিমে হলো ভাইটালিন পাওয়া যায়। এছাড়াও ডিমের সাদা অংশে কি পাওয়া যায়? ডিমের সাদা অংশে পাওয়া যায় হলো, সাদা অংশে কি পাওয়া যায়? ওভালবুমিন পাওয়া যায়, ওভালবুমিন পাওয়া যায়। ডিমের কুসুমে কি পাওয়া যায়? কুসুমে পাওয়া যায় হলো ওভোগ্লোবিউলিন, কুসুমে হলো ওভোগ্লোবিউলিন পাওয়া যায়, ওভোগ্লোবিউলিন পাওয়া যায়। তো এইগুলা তোমরা একটু মিলাই পড়তে পারো, কারণ ডিমের 3টা প্রোটিন আমরা শিখলাম। ডিমে ভাইটালিন, সাদা অংশে ওভালবুমিন, আর কুসুমে কি? কুসুমে হলো ওভোগ্লোবিউলিন। আর দুধে আরেকটা প্রোটিন আমরা শিখছি, দুধে কি পাওয়া যায়? লেকটালবুমিন পাওয়া যায়, ল্যাকটালবুমিন পাওয়া যায়। তো এইভাবে তোমরা মিলাই মিলাই পড়তে পারো, তাহলে এই দুইটা দিয়ে কিন্তু আমাদের 5টা প্রোটিনের নাম পড়া হয়ে যাচ্ছে। তো এবার তোমরা মিলাই মিলাই পড়বা। তো ফসফোপ্রোটিন গেল। এরপরে আরো দুইটা প্রোটিন আছে, আরো দুইটা প্রোটিন কি কি? একটা হলো তোমার ফ্ল্যাভোপ্রোটিন আর একটা হলো তোমার লো প্রোফাইলিন প্রোটিন। একটা কি? একটা হলো তোমার ফ্ল্যাভোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন,
একটা হলো তোমার লো প্রোফাইলিন প্রোটিন। লো প্রোফাইলিন প্রোটিন, লো প্রোফাইলিন প্রোটিন। তো এইখানে তোমাদের এই দুইটা প্রোটিন সম্পর্কে কিছু জানা লাগবে না, এদের ভিতরে কি আছে কি নেই, তোমাদের জাস্ট নাম দুইটা একটু জানা লাগবে। আর আরো দুইটা প্রকারভেদ আছে, একটা হলো ফ্লাভোপ্রোটিন আর একটা হলো লো প্রোফাইলিন প্রোটিন। এর ভিতরে কি আছে, এর এক্সাম্পল কি, কিচ্ছু জানা লাগবে না, জাস্ট দুইটা নাম জানবা, এতটুকু জানলে হচ্ছে। তো এইটার মাধ্যমেও কিন্তু আমাদের যুগ্ম প্রোটিন শেষ হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে কি, এটার মাধ্যমে কিন্তু আমাদের যুগ্ম প্রোটিন শেষ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের একটা কথা বলি, এখানে তোমার যুগ্ম প্রোটিনের প্রকারভেদ দিয়ে আছে, মানে প্রকারভেদ গুলো আছে, প্রকারভেদ গুলো সম্পর্কে অনেক কথা বলা আছে, কিডা কিসের দ্রবণীয়, কিডার এক্সাম্পল কি কি, অনেক কিছু বলা আছে। বাট আমি কি, আমি তোমাদেরকে প্রথমত বলছি তোমরা নামগুলো মুখস্থ করবা, নামগুলো মুখস্থ করবা। আর হলো কি, আর হলো এর মধ্যে কি কি থাকে তাও সব জানা লাগবে না, আমি মনে হয় 4 থেকে 5টা তোমাদেরকে শিখাইছি এর মধ্যে কি কি থাকে। আর কি, আর হলো এক্সাম্পল, তাও সবগুলার এক্সাম্পল জানা লাগবে, আমি মনে হয় 3টা থেকে 4টার এক্সাম্পল তোমাদেরকে শিখাইছি। তো আমি যা শিখাইছি তাই মোর দ্যান ইনাফ, এর বাইরে কিচ্ছু তোমার পরীক্ষায় আসবে না। তো তোমাদের এর বাইরে কিছু শেখা লাগবে না, যতটুকু শিখাইছি জাস্ট এতটুকুই মাথায় রাখবা, এতটুকু জানলেই হচ্ছে, এর বাইরে তোমাদের জানা লাগবে না। তো মানে এর বাইরে তোমাদের যাওয়া লাগবে না। তো তোমরা জাস্ট এতটুকু জানবা, আমি তোমাদের বোর্ডে যে যতটুকু লিখে দিলাম এতটুকুই জানবা। তো গেল আমাদের যুগ্ম প্রোটিন শেষ। তো যুগ্ম প্রোটিন শেষ, এরপরে কি আছে, এরপরে হলো তোমার উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। তো উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, তো এখানে আমি তোমাদেরকে প্রথমত একটা কথা বলি, প্রথমত একটা কথা হলো, তো এই জিনিসটা আসলে কি তোমরা মনে হয় মোটামুটি বুঝতে পারছো, আমি তোমাদেরকে বুঝাইছি কি হয়েছে, তোমার সরল প্রোটিন, তো প্রোটিনের তো একটা ইউনিকনেস থাকে বা একটা কার্যকারীমূলক থাকে বা কিছু গ্রুপ থাকে। তো এই গ্রুপগুলা কি হয় তোমার এই ইসের কারণে, তোমার হলো যদি সামহাও সামহাও এই গ্রুপগুলা রিপ্লেস হয়, অর্থাৎ এইগুলার পরিবর্তে অন্য গ্রুপ চলে আসে, তখন ওই প্রোটিনটাকে তোমার উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন বলে। অর্থাৎ এটা কি হয়, এটা তখন আর প্রোটিন থাকে না, এই গ্রুপ চলে যাওয়ার কারণে এটা তখন প্রোটিন থাকে না। কিন্তু কি হয় মানে যেহেতু এটা প্রোটিন থেকে তৈরি হয়েছে, এই জন্য এটার নাম দিয়ে আছে কি উদ্ভূত প্রোটিন বা উৎপাদিত প্রোটিন। অর্থাৎ যে এমন একটা জিনিস যেটা প্রোটিন থেকে তৈরি হয়। এই হলো মেইন জিনিস। এখন এইখানে তোমাদের তেমন কিছু জানা লাগবে না, অর্থাৎ এখানে আমাদের ওই ট্রিকটা খাটানো লাগবে যে আমরা অলরেডি তোমার সরল প্রোটিন চিনি, যুগ্ম প্রোটিন চিনি, একদম খুব ভালোভাবে চিনি। তো আমাদের এখন আর এই উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন চেনা লাগবে না। সরল প্রোটিন আর যৌগিক প্রোটিন বাদে যত প্রোটিন আছে সবই হলো উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। আমি এমনিই পড়তাম যে কি, তোমার সরল প্রোটিন আমি প্রপারলি পড়েছি, যুগ্ম প্রোটিন আমি প্রপারলি পড়েছি, তার মানে আমি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন পড়বো না। কেন পড়বো না, কারণ কি, আমি জানি কি, আমি জানি হলো তোমার সরল প্রোটিন আর জৈবিক প্রোটিনের বাইরে যা আছে, সরল প্রোটিন আর জৈবিক প্রোটিনের বাইরে যা আছে তাই হলো তোমার হলো উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, এইভাবে। তো এখানে আমি এক্সাম্পল গুলো তেমন একটা মানে মুখস্থ রাখতাম না, জাস্ট একটা এক্সাম্পল তোমরা একটু মাথায় রাখবা। তোমার হলো এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হলো তোমার 5 রে। এটা কেন মাথায় রাখতে বলতেছে, এটা গুলাই যাবে এরকম না, বাট এটা তোমার অনেক বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই তোমার আসে। অর্থাৎ পরীক্ষায় তোমার যদি অপশনে যদি কোনো উদ্ভূত প্রোটিন থাকে তাহলে প্রথমে তোমার 5 রিনই থাকবে, প্রথমে তোমার 5 রিনই থাকবে। তো এই হলো জিনিসটা, তো তোমরা 5 রিনটা মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা যে কি, তোমার এই উদ্ভূত প্রোটিন গুলো মূলত প দ্বারা, মূলত কি দ্বারা, প দ্বারা। উদ্ভূত প্রোটিন গুলো মূলত প দ্বারা, কেন প দ্বারা দেখতেই পাচ্ছ, এখানে তোমার এক্সাম্পল দিয়ে আছে, পেপটাইড, প্রোটিয়েস, পেপটোন, সব প দ্বারা। তুমি জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা, 5 রিন আর প, 5 রিন আর কি প, এই দুইটা জিনিস মাথায় রাখলে কিন্তু তোমার উদ্ভূত প্রোটিন ম্যাক্সিমাম কাভার হয়ে যাবে। প্রথমত মাথায় রাখবা যে যুগ্ম প্রোটিন আর সরল প্রোটিন ব্যতীত দুনিয়ায় যত প্রোটিন আছে সব উদ্ভূত প্রোটিন। এরপরে যদি আরেকটু জানতে চাও তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবা, 5 রিন আর প। 5 রিন আর প, প দ্বারা কি তাও জানা লাগবে না, জাস্ট মাথায় রাখবা 5 রিন আর প, 5 রিন আর প, এই এতটুকু জানলেই হচ্ছে। আর এখানে আর দুইটা এক্সাম্পল তোমাদের জানা লাগবে জাস্ট বোঝার জন্য যে এরা আসলে সরল প্রোটিন থেকে তৈরি হয়। যেমন এখানে তোমার দিয়ে আছে দুইটা এক্সাম্পল দিয়ে আছে, মায়োসিন থেকে মায়োসান আর অ্যালবুমিন থেকে অ্যালবুমাস। মায়োসিন হলো একটা সরল প্রোটিন, যেটা হলো তোমার মাংসে পাওয়া যায়। এই মায়োসিন থেকে তোমার হলো একটা উৎপাদিত প্রোটিন হলো তোমার মায়োসান। আর তোমার অ্যালবুমিন, অ্যালবুমিন তো সরল প্রোটিন তোমরা জানো। তো অ্যালবুমিন একটা সরল প্রোটিন, তো অ্যালবুমিন থেকে কি অ্যালবুমাস। এই দুইটা এক্সাম্পল তোমার বোঝানোর জন্য, তো এইগুলা কি, এইগুলা হলো তোমার এইভাবে হলো মানে মূলত এই উৎপাদিত প্রোটিনটা তৈরি হয় সরল প্রোটিন থেকে, দুইটা সরল প্রোটিন থেকে তোমার দুইটা উৎপাদিত প্রোটিন তৈরি হচ্ছে। তো তোমাদের এতটুকু জানা লাগবে। এর এক্সাম্পল হলো 5 রিন আর প, 5 রিন আর প, এছাড়াও তোমার মায়োসিন থেকে মায়োসান, তারপরে অ্যালবুমিন থেকে অ্যালবুমিন, এরকম সরল প্রোটিন থেকে উৎপাদিত প্রোটিন গুলো তৈরি হয়। তো এতটুকু জানলে হচ্ছে, এর বাইরে আমাদের উৎপাদিত প্রোটিন সম্পর্কে কিচ্ছু জানা লাগবে না। তো এই গেল আমাদের উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। তো গেল, এরপরে আরেকটা প্রকারভেদ আছে, তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস জানাইতে চাই। এখন আমি তোমাদের যে মেইন জিনিসে আসি,
এই যে আমি তোমাদেরকে দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন পড়ালাম, এখন প্রোটিনের তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো এই দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট শ্রেণী বিভাগের মধ্যে। এখন এখান থেকে আসলে প্রশ্নটা কিভাবে আসে, এখন আমাদের একটা ভুল কনসেপ্ট থাকে, আমরা কি মনে করি মানে আমাদের মনে হয় যে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে গমে কি প্রোটিন থাকে, তোমার হলো শিমে কি প্রোটিন থাকে। আচ্ছা ভালো কথা, তোমাদের আরেকটা জিনিস একটু জানাই ভুলে গেছি, মানে যে গম, দেখবা আমি তোমাদেরকে কিন্তু ওই সরল প্রোটিনের যখন এই বলছিলাম গমে কি থাকে আলুতে কি থাকে কয়েকটা কয়েকটা করে এক্সাম্পল শিখাইছে, যে এইগুলার বাইরে কিছু শেখা লাগবে না। তো এইগুলার মধ্যে সবই আলাদা, সবই আলাদা, জাস্ট ডিম আর দুধ হলো এক আছে, তো ওইগুলা তোমাদেরকে ওই যে যখন ফসফোপ্রোটিন পড়াইছে একসাথে করে দিছি। তো এই যে গম আছে না, এই গমে তোমার 3 টাইপের প্রোটিন থাকে, কি কি, তোমার লিউকোসিন থাকে, লিউকোসিন থাকে যেটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যালবুমিন জাতীয় প্রোটিন। তারপরে গমে কি থাকে, গমে হলো তোমার গ্লুটেনিন থাকে, যেটা ওয়ান কাইন্ড অফ গ্লুটেনিন জাতীয় গ্লুটেনিন জাতীয় প্রোটিন। তারপরে কি থাকে, তারপরে হলো তোমার গিলিয়াডিন থাকে, যেটা ওয়ান কাইন্ড অফ প্রোলামিন জাতীয় প্রোটিন। তো তোমরা এই 3টা জিনিস একসাথে পড়ে নিবা, তাইলে কি হবে, তাইলে জিনিসটা গুলাই যাবে না। তো গমে কি থাকে, লিউকোসিন জাতীয় প্রোটিন থাকে, যেটা ওয়ান কাইন্ড অফ কি অ্যালবুমিন প্রোটিন। মানে গ্লুটেনিন থাকে, যেটা ওয়ান কাইন্ড অফ গ্লুটেনিন জাতীয় প্রোটিন, আর গিলিয়াডিন থাকে, যেটা ওয়ান কাইন্ড অফ প্রোলামিন জাতীয় প্রোটিন। এই হলো জিনিস। তো এই 3টা তোমরা একসাথে পড়ে নেবা, যে গনে একই সাথে 3 টাইপের প্রোটিন পাওয়া যায়। তাছাড়া বাকিগুলা তোমার কমন কিছু নেই, জাস্ট ডিম আর দুধ কমন আছে, যেটা তোমাদেরকে পড়াইছে, তো এইগুলা তোমরা একসাথে লিখে রাখবা। তো গমে একই সাথে 3টা প্রোটিন পাওয়া যায়। তো গেল, এটা একটু ভুলে গেছিলাম। এখন মূল কথায় আসে, এখন তোমার পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসে না যে গমে কোন প্রোটিন থাকে, চালে কোন প্রোটিন থাকে। তোমার পরীক্ষায় কি আসে, পরীক্ষায় আসে হলো তোমার নিচের কোনটি, নিচের কোনটি তোমার সরল প্রোটিন নয়, নিচের কোনটি তোমার হলো যুগ্ম প্রোটিন নয়, নিচের কোনটি সরল প্রোটিন, নিচের কোনটি যুগ্ম প্রোটিন, এইভাবে প্রশ্ন আসে। তো এইভাবে আসলে তোমার অপশনে কি থাকে, অপশনে তোমার নামগুলা থাকে, অর্থাৎ আমরা অ্যালবুমিনের 7টা প্রকারভেদ পড়ছি না, তো সরি সরল প্রোটিনের 7টা প্রকারভেদ পড়ছি না, অ্যালবুমিন, গ্লোবুলিন, তারপরে হলো তোমার পোলামিন, গ্লুটেনিন, এই প্রকারভেদ গুলো তোমার অপশনে থাকে। যেমন হলো যুগ্ম প্রোটিনের প্রকারভেদ বললাম না, তোমার কি কি আছে, তোমার ওর মধ্যে ফসফোপ্রোটিন আছে, তারপরে লিপোপ্রোটিন আছে, তারপরে হলো তোমার গ্লাইকোপ্রোটিন আছে, এইগুলো তোমার অপশনে থাকে। উৎপাদিত প্রোটিনের মধ্যে ফাইব্রিন, তারপরে হলো প দিয়ে যেগুলো আছে মায়োসান, এইগুলো তোমার এক্সাম্পলে থাকে। এইগুলা মেইনলি তোমার এমসিকিউ হিসেবে আসে। আর ওই কোনটাই কি থাকে ওইগুলা একদম আসে না এরকম না, বাট তুমি যদি একটা পার্সেন্টেজ করো তো 90% ক্ষেত্রে এই তোমার হলো প্রকারভেদ গুলো আসে। আর কোনটাই কি প্রোটিন থাকে ওটা তোমার 10% আসে, অর্থাৎ খুব কম একবার আসে, খুব কম 1 থেকে 2 বার, তোমার 3-4 বছরে একবার আসে এরকম। বাট তোমার প্রতি বছরই তোমার এই ওই প্রকার ভেদ গুলা দিয়ে তোমার এমসিকিউ আসে। তো আমাদের মেইনলি প্রকার ভেদ গুলো জানা লাগবে, আমরা ওই মানে কোনটাই কি প্রোটিন আছে এগুলা নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে প্রকার ভেদ গুলা ঠিক মতো পড়ি না, এই জন্য আমরা পরীক্ষায় এত পড়েও তোমার নাম্বারটা তুলতে পারি না। তো এই হলো কাহিনী। তো এখানে আসলে আমাদের শিখার কি আছে, আমাদের শিখার আছে, আমরা তো দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন কি কি আমরা মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল। তো এখন আমাদের কি করা লাগবে, আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে। তো আমরা প্রথমে কি সরল প্রোটিনের 7টা প্রকারভেদ পড়ছি, সরল প্রোটিনের কি 7টা প্রকারভেদ পড়ছি। তো সরল প্রোটিনের 7টা প্রকারভেদ মোটামুটি কম বেশি আমাদের মাথায় আছে। যুগ্ম প্রোটিনের কিছু প্রকারভেদ পড়ছি, যুগ্ম প্রোটিনের কিছু প্রকারভেদ পড়ছি, আর হলো তোমার কি উদ্ভূত প্রোটিনের কিছু প্রকারভেদ পড়ছি। এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, আমরা প্রথমে যুগ্ম প্রোটিনে আসবো। তো যুগ্ম প্রোটিনের একটা কমন জিনিস তোমরা লক্ষ্য করবা, এর প্রকারভেদ প্রতিটা লাস্টে প্রোটিন আছে, প্রতিটা লাস্টেই প্রোটিন ওয়ার্ডটা আছে, অর্থাৎ তোমার ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, প্রতিটা লাস্টেই প্রোটিন ওয়ার্ডটা আছে। তো তোমরা জানবা যে যেটা লাস্টে প্রোটিন আছে ওটা হলো যুগ্ম প্রোটিন, যার যেই অপশনের লাস্টে প্রোটিন থাকবে ওটা হলো যুগ্ম প্রোটিন, তাইলে কিন্তু জিনিসটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে, জিনিসটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে। এখন এইখানে একটু ঝামেলা আছে, এই যে তোমার সরল প্রোটিন এর যেই প্রকারভেদ আছে কোনোটার লাস্টেই প্রোটিন নেই, শুধুমাত্র একটা, সেটা কি লাস্টে আমরা যেই প্রকারভেদটা বলছিলাম স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। তো এটা তোমাদের একটু আলাদাভাবে জানা লাগবে যে স্ক্লেরোপ্রোটিন কি, স্ক্লেরোপ্রোটিন হলো এর লাস্টে প্রোটিন আছে, তাহলে এ যুগ্ম প্রোটিন না, এই হলো তোমার সরল প্রোটিন। তো এটা তোমাদের একটু আলাদাভাবে মাথায় রাখা লাগবে যে স্ক্লেরোপ্রোটিন যার লাস্টে প্রোটিন আছে, বাট এটা কি, এটা হলো তোমার সরল এটা হলো তোমার যুগ্ম প্রোটিন না, সরল প্রোটিন। তো স্ক্লেরোপ্রোটিন হলো সরল প্রোটিন, এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা যে যাদের লাস্টে প্রোটিন আছে তারা সবাই যুগ্ম প্রোটিন, শুধুমাত্র এক্সেপশন হলো স্ক্লেরোপ্রোটিন, যেটা প্রোটিন থাকা সত্ত্বেও সরল প্রোটিন। আর বাকি সবকিছুর যদি লাস্টে প্রোটিন না পাও তারা হলো সরল প্রোটিন। এই ক্ষেত্রে তোমরা সরল প্রোটিনের নামগুলো মনে রাখতে পারো, কয়েকবার পড়লেই মনে হয়ে যাবে, কারণ তোমার এটা মনে রাখা লাগবে। কারণ কি, তুমি হলো সরল প্রোটিনের এক্সাম্পল গুলা পড়বা, তো এক্সাম্পল গুলো পড়ার জন্য তোমার অবশ্যই মেইন জিনিসটার মানে নাম মাথায় রাখা লাগবে। অর্থাৎ তুমি অ্যালবুমিনে পড়তেছো, ডিমের সাদা অংশে ওভালবুমিন, দুধে ল্যাকটালবুমিন, শিমে লিগুলেমিন, তো এইগুলা পড়ার আগে তোমার তো জানা লাগবে যে এইগুলো অ্যালবুমিন জাতীয় প্রোটিন। তো এই এক্সাম্পল পড়ার খাতিরে তোমার সরল প্রোটিন সবগুলাই তোমার মুখস্থ রাখা লাগবে। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমার সরল প্রোটিন গুলাই মুখস্থ রাখো।
তাহলে সরল প্রোটিন গুলো তোমার মুখস্থ আছে। তুমি জানো যাদের লাস্টে প্রোটিন আছে তারাই যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন তোমার মুখস্থ নেই। আর তুমি জানো যাদের লাস্টে প্রোটিন আছে তারাই যুগ্ম প্রোটিন, এক্সেপশনাল হলো স্কেলার প্রোটিন যেটা সরল প্রোটিন। এইভাবে কিন্তু তোমরা এই দুইটা প্রোটিন কভার করে ফেলতেছো। এইগুলা বাদে দুনিয়া যা আছে সব উদ্ভূত প্রোটিন, এই ক্ষেত্রে তুমি উদ্ভূত প্রোটিন মুখস্থ না রাখলেই পারো। আর যদি তোমার তাও পড়তে ইচ্ছা করে তোমরা জাস্ট ফাইব্রিনটা শিখবা আর প শিখবা, যাদের প আছে তারাই হলো উদ্ভূত প্রোটিন। এছাড়াও তোমার মায়োসিন অ্যালবুমাস এগুলোও শিখতে পারো, মানে মায়োসান অ্যালবুমাস, এই দুইটাও মাথায় রাখতে পারো। তো এইভাবে তোমরা হলো এই জিনিসগুলো কভার করো, কারণ তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি সরল প্রোটিন, এক্সাম্পল অ্যালবুমিন, তারপরে তোমার ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, তারপরে ফাইব্রিন, এইগুলো থাকবে। তো এইখান থেকে একটা অপশন পিক করা লাগবে নিচের কোনটি যুগ্ম প্রোটিন, এক্সাম্পলে তোমার স্ক্লেরোপ্রোটিন থাকবে, অ্যালবুমিন থাকবে, গ্লাইকোপ্রোটিন থাকবে, তো একটা পিক করা লাগবে। তো এই কারণে তোমার এইগুলা এইভাবে পড়া লাগবে। আর এইখানে আরেকটা জিনিস তোমরা একটু মাথায় রাখো, আগে ভাগে বলে রাখতেছি, এই যুগ্ম প্রোটিনের একটা প্রকারভেদ আছে লিপোপ্রোটিন। তো লিপোপ্রোটিন শুধু যে তোমার যুগ্ম প্রোটিনের প্রকারভেদ এরকম না, এই লিপোপ্রোটিন হলো তোমার লিপিডেরও প্রকারভেদ। অর্থাৎ লিপিডকেও তোমার অনেক ভাগে ভাগ করা যায়, তো ওই ভাগের মধ্যে একটা ভাগ হলো তোমার লিপোপ্রোটিন। অর্থাৎ লিপোপ্রোটিন তোমার একই সাথে যুগ্ম প্রোটিনের প্রকারভেদ, একই সাথে লিপিডের প্রকারভেদ। তো এই জিনিসটা আগে ভাগে জানাই রাখলাম, পরে যখন লিপিড পড়বো তখন আরো প্রপারলি বুঝতে পারবা। তো লিপোপ্রোটিন কি, লিপোপ্রোটিন হলো একই সাথে হলো তোমার প্রোটিনের প্রকারভেদ, একই সাথে হলো তোমার হলো ইসের প্রকারভেদ, হলো লিপিডের প্রকারভেদ। তো গেল, এই হলো আমার প্রকারভেদের কাহিনীটা গেল, অর্থাৎ দ্রবণীয়তার ভিত্তিতে প্রকারভেদটা আমরা একদম প্রপারলি পড়ে ফেললাম। এরপরে কি আছে, এরপরে আরো একটা প্রকারভেদ আছে, যেটা কি, যেটা হলো তোমার গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তো এখানে তোমার দুইটা দুইটা প্রকারভেদ, একটা কি, একটা হলো তোমার প্রথম শ্রেণীর প্রোটিন, প্রথম শ্রেণীর প্রোটিন। আর দুই নাম্বার কি, দুই নাম্বার হলো তোমার দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, শ্রেণীর প্রোটিন। এখন এখানে তোমাদের একটা কথা বলি, এখানে আমাদের মূলত এক্সাম্পল গুলো জানা লাগবে, আমাদের মূলত এক্সাম্পল গুলো জানা লাগবে। তো এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমরা নামে এক্সাম্পল পেয়ে গেছো, নামে এক্সাম্পল পেয়ে গেছো কেমনে, তোমার এটা হলো তোমার প্রথম শ্রেণীর প্রোটিন আর এটা কি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এখন তুমি বলো, দুনিয়ায় যারা বড় লোক তারা প্রথম শ্রেণীর লোক না তারা দ্বিতীয় শ্রেণীর লোক? অবশ্যই যারা বড় লোক তারা প্রথম শ্রেণীর লোক, এটা তুমি জানো। এই জন্য তোমাদের এটাও জানতে অসুবিধা হবে না, যারা প্রথম শ্রেণীর প্রোটিন তাদের দাম বেশি হয়। এটা হলো তোমার ট্যাকটিক্স। অর্থাৎ তোমরা বাজারে জিনিসপত্র কিনতে যাও, অর্থাৎ প্রোটিন তো কিনতে যাও, এখন যেইগুলার দাম বেশি হবে ওইগুলাই তোমার প্রথম শ্রেণীর প্রোটিন, কারণ কি তারা প্রথম শ্রেণীর লোক, তাদের তো একটা ভাও বেশি হবে। আর এরা দ্বিতীয় শ্রেণী, তার মানে কি এদের ভাও কম হবে, কারণ এরা দ্বিতীয় শ্রেণী। এই হলো কাহিনী। অর্থাৎ এখানে আমাদের প্রথম শ্রেণীর প্রোটিন শিকার একমাত্র ই হলো তোমার হলো দাম বেশি, দাম বেশি, এটা মাথায় রাখা। আমাদের ট্যাকটিক্স হলো দাম বেশি, প্রথম শ্রেণীর প্রোটিনের এক্সাম্পল হলো সেই সব প্রোটিন যাদের দাম বেশি। এখন এই জিনিসটা আসলে কতটা সত্য এটা জানি। তো এক্সাম্পল কি আছে, মাছ, মাছের অনেক দাম ভাই। মাংস, মাংসের কথা তো আর বললামই না, মাংসের, ডিম, দুধ প্রচুর দাম। তারপরে কি আছে, বাদাম, সয়াবিন তেল। তোমরা কেউ বলতে পারবা না যে এর মধ্যে একটা জিনিস আছে যার দাম কম, সয়াবিন তেল। এই মানে এইগুলার মধ্যে এক সিঙ্গেল একজনও নেই যার দাম কম। এজন্য যার দাম বেশি সেই প্রথম শ্রেণীর প্রোটিন, যার দাম বেশি সেই হলো প্রোটিন শ্রেণীর, প্রথম শ্রেণীর প্রোটিন। এখন কথা হলো এই দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কারা, এখন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কারা, উদ্ভিদ যে প্রোটিন গুলো আছে, তোমরা 9, 10 বা 7, 8 পড়ছো যে কি শুধুমাত্র প্রাণীতেই প্রোটিন পাওয়া যায় এরকম না, কিছু উদ্ভিদ আছে যেগুলাতে প্রোটিন পাওয়া যায়, কি কি, শিম, মটর, এছাড়াও আরো এই যে একটু আগে পড়ালাম চালে যে অরাইজেনিনটা পাওয়া যায়, চালের অরাইজেনিন অর্থাৎ চালের প্রোটিন। তাহলে গমে যে কি, গমে যে 3 টাইপের প্রোটিন পাওয়া যায়, গমের প্রোটিন। তারপরে কি, তারপরে হলো তোমার হলো ইসের প্রোটিন, হলো ভুট্টার প্রোটিন। এইগুলা সবই দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, কারণ কি তোমার শিম, মটর, চাল, গম এইগুলার দাম কম্পারেটিভলি, কম্পারেটিভলি এইগুলার থেকে কম, এইগুলার থেকে এইগুলার দাম কম। যেহেতু দাম কম তার মানে এরা হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এই হলো কাহিনী। অর্থাৎ তুমি ইনকমন মাথায় রাখতে হবে উদ্ভিদ প্রোটিন, অর্থাৎ উদ্ভিদ থেকে যে প্রোটিন গুলো পাওয়া যায় ওইগুলো হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, আর যেগুলোর দাম বেশি ওইগুলো হলো প্রথম শ্রেণীর প্রোটিন, যেগুলোর দাম বেশি ওইগুলা কি প্রথম শ্রেণীর প্রোটিন, তোমরা নাম দেখলে বুঝতে পারবে। এই হলো কাহিনী। তো এই প্রকারভেদটা হয়ে গেল। এরপরে আরেকটা পার্ট আছে, পার্ট কি, আমরা শ্রেণী বিভাগ, প্রোটিনের শ্রেণী বিভাগ এটার মাধ্যমে কমপ্লিট করে ফেললাম। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার, এরপরে আছে হলো তোমার প্রোটিনের কাজ। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার প্রোটিনের কাজ। তো প্রোটিনের কাজ, তো প্রোটিনের কাজ মোটামুটি তোমরা মোটামুটি জানো, তোমাদের অতটা সমস্যা হবে না। তোমরা যদি প্রোটিন টপিকটা প্রপারলি বোঝো, বৈশিষ্ট্যগুলো প্রপারলি বোঝো, তাহলে কাজ মানে কাজ শিখতে তোমাদের অতটা সমস্যা হবে না। তো প্রথম কাজ কি বলছে, প্রথম কাজ বলছে হলো এটা হলো জীবদেহের গাঠনিক উপাদান, জীবদেহের গাঠনিক উপাদান। এখানে জীবদেহের গাঠনিক উপাদান বলতে আমরা আসলে জীব মানে
উদ্ভিদ প্রাণী দুইজনকেই বুঝি, বাট এখানে মেইনলি এটা হলো প্রাণীর গাঠনিক উপাদান। অর্থাৎ প্রাণীর গাঠনিক উপাদান হলো প্রোটিন, আর উদ্ভিদের গাঠনিক উপাদান হলো শর্করা অর্থাৎ সেলুলোজ। এটা তোমাদেরকে এর আগে আমি বলছিলাম। তার মানে কি, প্রাণীর গাঠনিক উপাদান যদি হয় সেটা হলো কি, সেটা হলো প্রোটিন। আর উদ্ভিদের গাঠনিক উপাদান যদি হয় সেটা কি, সেটা হলো তোমার শর্করা। শর্করার মধ্যে কোনটা, সেলুলোজ। তো এই দুইটা তোমাদের জানা লাগে। প্রাণীর গাঠনিক উপাদান কি, প্রাণীর গাঠনিক উপাদান হলো প্রোটিন। আর উদ্ভিদের গাঠনিক উপাদান কি, উদ্ভিদের গাঠনিক উপাদান হলো শর্করা অর্থাৎ সেলুলোজ। তো এই দুইটা তোমরা একটু মিলাই বলে জিনিসটা তোমাদের অনেক ইজি হবে। তো গেল। এরপরে কি আছে, এরপরে হলো তোমাদের কিছু জিনিস জানা লাগবে। কিছু জিনিস বলতে আমরা কি জানি, প্রোটিনের বিভিন্ন রূপ আছে। প্রোটিনের কি কি রূপ আছে, এনজাইম আছে। প্রোটিনের রূপ কি আছে, এনজাইম আছে। আরেকটা রূপ কি, হরমোন। তারপরে কি, অ্যান্টিবডি। তারপরে কি, হিমোগ্লোবিন কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। হিমোগ্লোবিনও ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো এইগুলো সবই প্রোটিনের রূপ, এগুলোর নাম আলাদা বাট এগুলাই প্রোটিন। অর্থাৎ প্রোটিনটা একটু মডিফাই হয়, হয়ে এগুলা তৈরি হয়। তো এইগুলা হলো মানে আমাদের বডির বিভিন্ন কাজ করে। এরা কি করে, এরা হলো আমাদের বডির বিভিন্ন কাজ করে। যেমন এনজাইম কি করে, এনজাইম হলো তোমার জীবের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। জীবের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে জীবের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই হরমোন কি করে, হরমোন হলো দেহের তোমার বিভিন্ন বার্তা বহন করে। দেহের বিভিন্ন বার্তা বহন করে, দেহের বার্তা বহন করে অর্থাৎ আমাদের বডিতে কোন জায়গাটা কি হওয়া লাগবে সেই জিনিসপত্রকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এটাও ক্রিয়া বিক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমার এনজাইম আর হরমোনের মধ্যে পার্থক্য কি, তোমার এনজাইম কি করে, এনজাইম হলো তোমার ক্রিয়া বিক্রিয়াটা মানে নিয়ন্ত্রণ করে। তোমার ডাইরেক্টলি যায়, যে কি করে, যে হলো তোমার ওই ক্রিয়া বিক্রিয়াটা কি করে, ক্রিয়া বিক্রিয়াটা একদম সুন্দর মতো নিয়ন্ত্রণ করে তোমার হলো মানে ওটা আবার তোমার ধ্বংস হয় না, ওইরকমই আমাদের বডিতে ঘোরাফেরা করে। বাট হরমোনটা কি হয়, যখন হলো আমার ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা লাগে তখন ও তৈরি হয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ধ্বংস হয়ে যায়। এটা হলো মেইন পার্থক্য, এছাড়াও আরো কিছু পার্থক্য আছে। বাট মেইনলি দুইজন সেম কাজই করে। এছাড়াও তোমার হরমোন আরেকটা কাজ করে কি, বার্তা বহন করে। অর্থাৎ আমার এই জায়গাটা এই কাজটা করা লাগবে, ওই সিগন্যালটা হরমোন নিয়ে আসে, যে এই কাজটা করো, ওই সিগন্যালটা হরমোন বহন করে। এর জন্য দেহে তোমার বার্তা বা সিগন্যাল বহন করে হরমোন। এছাড়া ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটাও হরমোনের কাজ তোমরা বলতে পারো। বাট হরমোনের আরেকটা কাজ আছে, সিগন্যাল বহন করে। যেহেতু এনজাইমের সাথে মিলে যাবে, এর জন্য সিগন্যাল বহন করে ওই কাজটা আমরা ধরবো, যে দেহের বার্তা বহন করে। অ্যান্টিবডি কি করে, অ্যান্টিবডি হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর হলো হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন হলো তোমার সারা দেহে তোমার অক্সিজেন বহন করে। এই হলো এদের কাজ। তো তোমার এনজাইম কি করে, দেহের যত ক্রিয়া বিক্রিয়া আছে এগুলা নিয়ন্ত্রণ করে। হরমোনও সেম কাজ করে, এটা বাদেও কি করে, দেহের বিভিন্ন বার্তা বা সিগন্যাল বহন করে। অর্থাৎ আমার বডিতে এই কাজটা করা লাগবে। তো এই জিনিসটা হরমোন আকারে আমার মানে ওই জায়গাটা যায়। তো ধরো জিনিসটা এরকম হলো, ধরো আমাদের বডিতে কিছু একটা হয়েছে, অর্থাৎ এক জায়গায় একটা অস্বাভাবিকতা দেখা গেছে, এখন ওটা স্বাভাবিক করা লাগবে। তো ওটা স্বাভাবিক করার জন্য কি করা লাগবে, ওইটা আমাদের দেহ ওইখানে সিগন্যাল পাঠায়, হ্যাঁ তুমি এটা করো। তো ওটা ও কিভাবে সিগন্যালটা পাঠায়, ওইখানে এক ধরনের হরমোন তৈরি করে, হরমোনটা ওইখানে পাঠায় দেয়। তো হরমোনটা ওইখানে যে তোমাকে জানান দেয় যে হ্যাঁ তোমার এখানে এই কাজটা করা লাগবে। এই হলো জিনিস, অর্থাৎ দেহের বিভিন্ন বার্তা বা সিগন্যাল বহন করে। ওটা অ্যান্টিবডি তো কি তোমাদেরকে এর আগেও বলছি। অ্যান্টিবডি কি করে, আমাদের বডিতে যে বাইরে থেকে রোগ জীবাণু অ্যান্টিজেন আছে ওইগুলাকে ধ্বংস করার ফলে আমরা হলো তোমার রোগে আক্রান্ত হই না। হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন মূলত রক্তের হলো একটা প্রধান উপাদান, যেটা কি করে, যার সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে আমাদের সারা দেহে তোমার অক্সিজেনটা মানে যায়। তার কারণে কি হয়, আমাদের বডি হলো অক্সিজেন মানে পুরো বডিতে তোমার অক্সিজেনটা সাপ্লাই হয়ে যায় হিমোগ্লোবিনের মাধ্যমে। এখন তোমাদের একটা কথা বলি, যে প্রোটিনটাই তো তোমার মডিফাই হয়ে এইগুলা হয়। তো এইগুলা ডাইরেক্টলি এই কাজগুলা করে, তাহলে ইনডাইরেক্টলি এই সবগুলা কাজ হলো তোমার প্রোটিন করে। প্রোটিন এই সবগুলা কাজ কিসে করে, ইনডাইরেক্টলি করে। আর এরা সবাই কি করে, এরা সবাই হলো তোমার ডাইরেক্টলি এই কাজগুলা করে। এই হলো পার্থক্য। অর্থাৎ তুমি যদি এই কাজগুলা জানো তাহলে তোমরা প্রোটিনের 4টা কাজ শেষ করে ফেলবা। প্রোটিনের 4টা কাজ না, আরো কাজ হবে। অর্থাৎ প্রোটিন এনজাইম তৈরি করে, প্রোটিন হরমোন তৈরি করে, প্রোটিন অ্যান্টিবডি তৈরি করে, প্রোটিন হিমোগ্লোবিন তৈরি করে, 4টা কাজ শেষ।
আর চারটা কাজ কি? প্রোটিন জীবের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, প্রোটিন দেহের বার্তা বহন করে, প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরকম ভাবে কিন্তু তুমি প্রোটিনের চারেরও বেশি হলো কাজ হলো তুমি মানে মাথায় রাখতে পারবা। এই হলো কাহিনী। তো প্রোটিনের কাজ মানে মেইন অংশ হলো এখান থেকে। তো তোমরা যদি এইগুলার কাজ বোঝো, এতক্ষণ তোমাদের মানে তোমরা যদি পুরো বায়োলজি বইটা পড়ো, এই কাজগুলো তোমাদের কাছে একদম ছোট জিনিস। তো এইগুলা পারলে তোমরা প্রোটিনের কাজও পেরে যাবে। তো আমরা প্রোটিনের 5টা কাজ শিখলাম। এটা হলো গাঠনিক উপাদান আর এর ইনডাইরেক্ট কাজগুলা। তো এইগুলা মেইন কাজ। তো এইগুলা হইলে তোমার ম্যাক্সিমাম জিনিসপত্রই কাভার হয়ে গেছে। তো এইগুলার বাইরে কি কি আছে? এগুলার বাইরে আছে হলো, এগুলার বাইরে কি কি আছে তো ওইগুলো আমরা একটু শিখবো। তো এইগুলার বাইরে প্রথমত আরেকটা বলা আছে, তো ওইগুলার সাথে মিলাই আরেকটা জিনিস তোমরা পড়তে পারতো, ওইটা ওইখানে দিতে আমি ভুলে গেছি, ইন্টারফেরন। ইন্টারফেরন হলো এক ধরনের প্রোটিন। ইন্টারফেরন হলো এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ যেটা আমাদের বডিতে তৈরি হয়। তো এটাও অনেকটা অ্যান্টিবডির মধ্যে কাজ করে, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বাট এখানে একটা কাজ আছে, এটা মেইনলি তোমার হলো ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। ক্যান্সারের বিরুদ্ধে, ক্যান্সার ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ক্যান্সার ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ আমাদের যদি ক্যান্সার হয়, মানে ক্যান্সার যদি হয়, তাহলে ওই জিনিসটাকে তোমার কি বলবো, ওই জিনিসটাকে তোমার হলো কমাইতে বা ওই জিনিসটার বিরুদ্ধে কাজ করে কি এই ইন্টারফেরন। আমাদের বডিতে এই ইন্টারফেরনটা তৈরি হয় যদি আমরা ক্যান্সার হই, তাহলে আমাদের বডিতে কি হয়, এই ইন্টারফেরনটা তৈরি হয় যেটা হলো এই ক্যান্সারের সাথে লড়াই করে। এবং সবসময় এটা লড়াই করে যেতে এরকম না, বাট মাঝে মাঝে এটা জিতে যায়। জিতে গেলে কি হয়, আমরা ক্যান্সার থেকে তোমার মুক্তি পাই। দেন হলো ভাইরাস, আমাদের দেহে ভাইরাসের যে আক্রমণটা হয়, ভাইরাসের আক্রমণ থেকে ইন্টারফেরন হলো আমাদেরকে রক্ষা করে। তো ইন্টারফেরনও ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ইন্টারফেরনও কি? ইন্টারফেরন হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। যেহেতু ইন্টারফেরনের কাজ হলো ক্যান্সার আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করা, ইন্টারফেরনের কাজ কি? ক্যান্সার আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এটা হলো ইন্টারফেরনের ডাইরেক্ট কাজ। আর যেহেতু এই ইন্টারফেরনটা প্রোটিন দ্বারা গঠিত, তার মানে প্রোটিনের ইনডাইরেক্ট কাজ হলো ক্যান্সার আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করা। ক্যান্সার আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এটা হলো প্রোটিনের ইনডাইরেক্ট কাজ। তো ওই চারটার সাথে এটাও তোমরা পড়ে ফেলতে পারো, তাহলে আরেকটা কাজ হয়ে গেল। দেন এইগুলা বাদে আর হলো তোমার কি 2-3টা কাজ বাদ আছে। তো 2-3টা কাজ কি কি? আহ তো একটা কাজ হলো তোমার হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এইগুলা তৈরিতে, অ্যাসিড তৈরিতে তোমার প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলা তৈরিতে প্রোটিন হলো ভূমিকা পালন করে। কেমনে পালন করে? তোমরা হলো সরল প্রোটিন পড়েছো তাই না? সরল প্রোটিনের প্রকারভেদের মধ্যে কি আছে? হিস্টোন আর প্রোটামিন আছে। হিস্টোন আর প্রোটামিন আছে। তো এইগুলা কি করে? এইগুলা কিসে পাওয়া যায়? এগুলো হলো তোমার নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়। যেহেতু ডাইরেক্টলি নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডে হিস্টোন প্রোটামিন প্রোটিন পাওয়া যায়, তার মানে ইনডাইরেক্টলি কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। এই জন্য কি নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড তৈরিতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই। তোমরা যদি হিস্টোন আর প্রোটামিন বোঝো, তাইলে কিন্তু 1-2 বার পড়লে এটা তোমাদের মাথায় ঢুকে যাবে যে নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিড তৈরিতেও তোমার প্রোটিনের ভূমিকা আছে। নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিড তৈরিতেও তোমার প্রোটিনের ভূমিকা আছে। কোন প্রোটিনের ভূমিকা আছে? হিস্টোন আর হলো প্রোটামিন। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইতে চাই, এই যে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড এইগুলার সাথে রিলেটেড প্রোটিন কি? এগুলার সাথে রিলেটেড প্রোটিন হলো তোমার হিস্টোন আর প্রোটামিন। আর রিলেটেড শর্করা কি? রিলেটেড শর্করা হলো তোমার হলো রাইবোজ, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। তো তোমরা একটু মিলাই পড়ে নিবা, তাহলে তোমাদের জিনিসটা গুলাবে না। অর্থাৎ এই যে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড এইগুলোর মধ্যে একই সাথে প্রোটিনও পাওয়া যায়, আবার শর্করা পাওয়া যায়। তো কোন প্রোটিন পাওয়া যায়? হিস্টোন প্রোটামিন এইসব প্রোটিন পাওয়া যায়। আর কোন শর্করা পাওয়া যায়? রাইবোজ ডিঅক্সিরাইবোজ এইসব শর্করা পাওয়া যায়। তো এই দুইটা জিনিস তোমরা একটু মিলাই পড়ে নিবা, তাহলে তোমাদের জিনিসগুলো গুলাবে না। তো একই সাথে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডে প্রোটিন শর্করা দুইটাই পাওয়া যায়। তো গেল। তো এটাও তোমরা জানো। আর কি আছে? তো মোটামুটি আমরা সবই কাভার করে ফেলছি। আর 2টা পয়েন্ট বাদ আছে। তো প্রথম একটা পয়েন্ট কি? একটা পয়েন্ট হলো এটা অঙ্গাণু এবং কোষ ঝিল্লি গঠনে কাজ করে। অঙ্গাণু ও কোষ ঝিল্লি গঠনে কাজ করে। কোষ ঝিল্লি গঠনে কাজ করে। তো এটা কিন্তু নতুন কিছু না, এটা তোমরা জানো। তোমরা যদি আমার প্রথম অধ্যায়ের ভিডিও গুলা দেখো, তোমাদেরকে আমি যখন কোষ ঝিল্লি পড়াইছি, আমি তোমাদেরকে বলছিলাম যে কোষ ঝিল্লির মেইন উপাদান কি? মেইন উপাদান হলো তোমার ফসফোলিপিড আর প্রোটিন। ফসফোলিপিড আর প্রোটিন, এই কারণেই যে প্রোটিন হলো গঠনে ভূমিকা পালন করতেছে। অঙ্গাণু, অঙ্গাণু তো অঙ্গাণুর যে আবরণ গুলো আছে, আবরণ গুলা কি দ্বারা নির্মিত? লিপোপ্রোটিন নির্মিত। অঙ্গাণুর আবরণ লিপোপ্রোটিন নির্মিত। আমি তোমাকে বলছি যে আমাদের এই বইতে প্রথম অধ্যায়ে যখন বয়সে বলছিলাম, এই বয়সটা আমরা যতগুলো অঙ্গাণু পড়বো, প্রতিটা অঙ্গাণুর আবরণ হলো লিপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিন ওয়ান কাইন্ড অফ প্রোটিন। এই জন্য প্রোটিনের এই অঙ্গাণু গঠনে কি আছে? প্রোটিনের ভূমিকা আছে। মানে কি প্রোটিনটা এদের আবরণটা তৈরি করতেছে, কোষ ঝিল্লিকে প্রোটিন তৈরি করতেছে। এই জন্য এই কথাটা বলছে। তো এটাও নতুন কিছু না, এটাও তোমরা অলরেডি জানো। আরেকটা কথা বলছে কি? প্রোটিন রঞ্জক।
একটা রঞ্জক আছে, এই রঞ্জক কি, এই রঞ্জকে তৈরিতে সাহায্য করে, এই রঞ্জক তৈরিতে সাহায্য করে, রঞ্জক তৈরিতে সাহায্য করে, সেই রঞ্জকটা কি, রডোপসিন। এই রডোপসিন রঞ্জকটা কি হয়, এই রডোপসিন রঞ্জকটা তোমার প্রোটিন, মানে এটা মেইনলি প্রোটিন দ্বারা তৈরি। এই রডোপসিন রঞ্জকটা মেইনলি প্রোটিন দ্বারা তৈরি। তো এটা তোমাদেরকে এর আগেও পড়ছি যে তিনটা রঞ্জক, রডোপসিন যেটা কি মেইনলি তোমার প্রোটিন দ্বারা তৈরি, যেটা মেইনলি প্রোটিন দ্বারা তৈরি। আরেকটা রঞ্জক কি, মেলানিন। মেলানিন এটাও তোমার মেইনলি প্রোটিন দ্বারা তৈরি, বাট এটা তোমার অ্যামিনো অ্যাসিডে আছে, তাই আমরা অ্যামিনো অ্যাসিডে এটাকে ঢুকাবো, কারণ পরীক্ষার খাতায় অ্যামিনো অ্যাসিড কে গ্রহণ করা হবে, কারণ আমরা জানি অ্যামিনো অ্যাসিড যা প্রোটিনও তাই, বা যেহেতু অ্যামিনো অ্যাসিড সেকশনে মেলানিন আছে, এই জন্য মেলানিন হলো অ্যামিনো অ্যাসিড। তো আমরা এই জন্য একসাথে পড়ে নেব মেলানিন। আর অন্য যত রঞ্জক আছে তোমার ক্লোরোফিল, তারপরে হলো তোমার ক্যারোটিন, এগুলো সমান মেইনলি লিপিড দ্বারা গঠিত। মেইনলি কি দ্বারা গঠিত, মেইনলি এগুলো তোমার হলো লিপিড দ্বারা গঠিত। তো এই তিনটা তোমরা একসাথে পড়ে নিবা, কারণ কি, তাইলে তোমাদের ভুলাই যাবে না, কারণ তোমার মনে হবে যে মেলানিন যেহেতু অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, তার মানে প্রোটিন দ্বারাই তৈরি। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, বাট বইতে তো মেলানিনে অ্যামিনো অ্যাসিড আছে, তো স্যার তোমার অ্যামিনো অ্যাসিডকে গ্রহণ করবে, প্রোটিনকে গ্রহণ করবে না। এই জন্য তোমরা এই তিনটা একসাথে পড়ে নিবা, তাইলে কি হবে, তোমাদের জিনিসগুলো গুলাবে না। রডোপসিন মানে প্রোটিন, মেলানিন মানে অ্যামিনো অ্যাসিড, আর হলো তোমার বাকি যত কিছু আছে ক্লোরোফিল, ক্যারোটিন, এগুলো মানে হলো লিপিড। ক্লোরোফিল, ক্যারোটিন এগুলো মানে লিপিড, মেলানিন মানে অ্যামিনো অ্যাসিড, রডোপসিন মানে প্রোটিন। এই তিনটা তোমরা একসাথে লিখে রাখো, তাহলে তোমাদের জিনিসটা গুলাবে না। জিনিসটা যদি ইললজিক্যালও হয়, একসাথে লিখে রাখলে তোমরা কনফিউশনে পড়বা না। এই হলো কাহিনী। তো এই জিনিসটা জানা লাগবে। আর অঙ্গাণু আর কোষঝিল্লি গঠন করতেছে। তো মোটামুটি আমাদের প্রোটিনের কাজ শেষ। তো প্রোটিনের কাজ মানে শেখার হ্যাক্স হলো, প্রোটিন আসলে মানে মডিফাই হয়ে কি কি তৈরি করতে পারে, এনজাইম তৈরি করতে পারে, হরমোন তৈরি করতে পারে, হিমোগ্লোবিন তৈরি করতে পারে, অ্যান্টিবডি তৈরি করতে পারে, ইন্টারফেরন তৈরি করতে পারে। এখন এইগুলার কাজ আমরা মোটামুটি জানি, তো এইগুলার কাজই প্রোটিনের কাজ। তো এইভাবে কিন্তু আমরা পাঁচ পাঁচ ছয় সাতটা কাজ এইখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। এছাড়া এক্সট্রা ভাবে কি আছে, নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিডে হিস্টোন, প্রোটামিন পাওয়া যায়, তার মানে প্রোটিন পাওয়া যায়, এটাও জানার কথা। কোষ ঝিল্লি, অঙ্গাণু এগুলার আবরণ তৈরিতে তো তোমার হলো কি বলে প্রোটিন লাগে, এটাও জানা কথা। তো এই দুইটা আমাদের জানা কথা, এই দুইটা নিয়ে আমরা তো সমস্যায় পড়বো না। আর রঞ্জক, তো রঞ্জক আমরা তিনটা একসাথে পড়বো, তাহলে কি হবে, এই যে এখানে যদি প্রোটিনের রঞ্জকটা পড়ি, একসাথে অ্যামিনো অ্যাসিডেরও একটা পয়েন্ট পড়া হয়ে যাচ্ছে, লিপিডেরও আরেকটা পয়েন্ট পড়া হয়ে যাচ্ছে। তো একটা জিনিস দ্বারা আমাদের তিনটা জিনিস পড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রোটিনের কাজটা পড়বো। তো এইভাবে আমরা প্রোটিনের কাজটা করবো। তো প্রোটিনের কাজ আমাদের শেষ। আর হলো জীবের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ প্রোটিন কি, প্রোটিন হলো প্রাণীর গাঠনিক উপাদান, আর হলো শর্করা হলো উদ্ভিদের গাঠনিক উপাদান। এইভাবে তোমরা পড়ে নিবা। তো আমাদের প্রোটিনের কাজ শেষ। এখন তোমাদেরকে আরেকটা জিনিস পড়াই, যেটা আমরা 9-10-এ পড়ছি। আমরা 9-10-এ পড়ছি 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম প্রোটিন থেকে, 1 গ্রাম প্রোটিন থেকে, 1 গ্রাম শর্করা থেকে, আর 1 গ্রাম লিপিড থেকে কতটুকু শক্তি পাওয়া যায়। তো এই জিনিসটা আমরা এই 11-12 এর বইতে তোমার ডাইরেক্টলি দেওয়া নেই, এটা 9-10 এর বইতে খুব সুন্দরভাবে দিয়েছিল। 1 গ্রাম প্রোটিন থেকে তোমার 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, শর্করা থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, আর হলো তোমার লিপিড থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এই এই জিনিসটা তোমরা একটু জেনে রাখো, তোমার খাতায় একটু নোট করে রাখো, এটা বইতে তোমার দেয়া নেই, শুধু প্রোটিনেরটা বলা আছে। তো এতটুকু তোমরা জানবা যে প্রোটিন থেকে শক্তি কতটুকু পাওয়া যায়, শক্তি কতটুকু পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, আর 1 গ্রাম লিপিড থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। তো এই প্রোটিন আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো এরপরে কি, এরপরে হলো তোমার দুইটা এমসিকিউ তোমাদেরকে জানা লাগবে, দুইটা এমসিকিউ তোমাদেরকে জানা লাগবে। তো এখানে কি, জীবদেহে প্রোটিনের ভূমিকা, এখানে আমরা কিছু শিখবো না, আমরা 10 আর 11 নম্বরে চলে আসবো। তো ব্যথানাশক হিসেবে একটা প্রোটিন কাজ করে, ব্যথানাশক হিসেবে, ব্যথানাশক প্রোটিন। তো ব্যথানাশক প্রোটিন কি, এটা হলো তোমার মস্তিষ্কে উৎপন্ন হয়, মস্তিষ্কে উৎপন্ন হয়, এটার নাম হলো এন্ডরফিন। এর নাম কি, এর নাম হলো তোমার এন্ডোরফিন। এন্ডোরফিন এটা হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন জাতীয় পদার্থ, যেটা মস্তিষ্কে উৎপন্ন হয়, এটা হলো ব্যথানাশক হিসেবে কাজ করে। অর্থাৎ এই প্রোটিনটা কি হয়, এই প্রোটিনটা হলো আমাদের ব্যথা হলে ওইটাকে নাশ করে, বা ওই ব্যথাটাকে কমাইতে সাহায্য করে, যেটা মস্তিষ্কে উৎপন্ন হয়। এটা মাথায় রাখা লাগবে। যেন হলো আমাদের ঘুম সৃষ্টি হয়, আমাদের ঘুম সৃষ্টি হয়, তো এটা এক ধরনের প্রোটিন আছে। এই প্রোটিনটা আমাদের ঘুম সৃষ্টিতে মানে আমাদের যখন ঘুমটা হয়, তখন আমাদের বডিতে এক ধরনের প্রোটিন মানে তৈরি হয়, যে প্রোটিনটা মূলত আমাদের ঘুমটা সৃষ্টিতে সাহায্য করে। তো এই প্রোটিনটা কি, এই প্রোটিনটা হলো এস ফ্যাক্টর, এস ফ্যাক্টর। তো এখন আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে এই দুইটা প্রোটিন হলো আমাদের বডিতে তৈরি হয়, এই দুইটা প্রোটিনই কি আমাদের বডিতে তৈরি হয়, এন্ডোরফিনও তৈরি হয়, এস ফ্যাক্টরও তৈরি হয়। তো আমরা যখন ব্যথা পাই,
তখন কি হয়, তখন আমাদের মস্তিষ্ক থেকে এন্ডোরফিন প্রোটিনটা তৈরি হয় আমাদের ব্যথাটা একটু কমাতে সাহায্য করে। আমাদের যখন ঘুম পায়, আমাদের ঘুমটা আসে কেমনে, আমাদের বডি থেকে তোমার এই এস ফ্যাক্টর প্রোটিনটা তৈরি হয়, যেটা মেইনলি আমাদের ঘুম সৃষ্টিতে সাহায্য করে। তো এই দুইটা জিনিস আমরা একটু একসাথে পড়ে নিব। দেন এখানে আরেকটা এমসিকিউ বলা আছে, একটা জীব, এখন আমাদের দেহে বিভিন্ন হলো মানে প্রোটিন আছে, আমাদের দেহে এনজাইম আছে যেটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন, আমাদের দেহে হরমোন আছে যেটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন, আমাদের দেহে অ্যান্টিবডি আছে যেটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন, হিমোগ্লোবিন আছে যেটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো আমাদের দেহে কিন্তু বিভিন্ন রূপে প্রোটিন আছে। তো আমাদের দেহে টোটাল যেই প্রোটিনটা আছে, মানে টোটাল, অর্থাৎ এখানে একটা কথা বলা আছে যে জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টি, অর্থাৎ একটা জীবের মধ্যে যত প্রোটিন আছে, জীবের মধ্যে সকল প্রোটিন অর্থাৎ আমাদের বডিতে যত এনজাইম আছে, যত হরমোন আছে, যত হিমোগ্লোবিন আছে, ইত্যাদি ইত্যাদি, সবগুলাকে একসাথে একটা সুন্দর নাম দিয়ে আছে। এই নামটাকে কি, এটাকে তোমার বলা হয় প্রোটিওমস। এটাকে হলো তোমার প্রোটিওমস বলা হয়। প্রোটিওমস কি, আমাদের দেহে তোমার যত প্রোটিন আছে সব প্রোটিনের সমষ্টি হলো প্রোটিওমস। অর্থাৎ একটা নাম দিছে যে আমাদের বডিতে হরমোন প্রোটিন আছে, এনজাইম প্রোটিন আছে, হিমোগ্লোবিন প্রোটিন আছে, এই সবগুলাকে একসাথে আমরা একটা নাম দিব, এটা এই সবগুলো একত্রে তোমার প্রোটিওমসটা তৈরি করে। তো জীবদেহের সকল প্রোটিনকে একত্রে কি বলা হয়, প্রোটিওমস বলা হয়। জীবদেহের সকল প্রোটিনকে একত্রে কি বলা হয়, জীবদেহের সকল প্রোটিনকে একত্রে তোমার প্রোটিওমস বলা হয়। তো এটা একটু মাথায় রাখবা, জীবদেহের সকল প্রোটিনকে একত্রে তোমার প্রোটিওমস বলা হয়। তো গেল, এরপরে কি আছে, এরপরে আছে হলো আরেকটা জিনিস দিয়ে আছে যেটা আসলে সব বইতে নাই। তো এইখানে আসলে তোমরা এখানে তোমার নতুন কিছু নেই, এগুলো যদি তোমরা প্রপারলি তুমি প্রোটিন টপিকটা বুঝো তো এইগুলাতে তোমাদের অতটা সমস্যা হবে না। তো এটা তোমাদেরকে একটু দেখাই দিই। তো এখানে আমি তোমাদেরকে যে হিসাবে দাগাই দিছি, তো এখানে তোমাদেরকে ওই জিনিসগুলাই আছে, অ্যান্টিবডি আছে, আমি আমার মতো শিখাচ্ছি, তোমরা আমার মতো শিখো। এনজাইম আছে, হরমোন আছে, হিমোগ্লোবিন আছে, তো এইগুলো আপাতত জানো। তো অ্যান্টিবডি, প্রথমে হলো অ্যান্টিবডিতে আসি। তো অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হলো আমাদের বডিতে যে রোগ সংক্রমণ হয় ওটার বিরুদ্ধে কাজ করে, এই জন্য এটাকে তোমার বলতে হলো সংক্রমণ যোদ্ধা। কারণ কি, আমাদের দেহে যখন রোগ আক্রমণ করে তখন অ্যান্টিবডি কি করে, অ্যান্টিবডি হলো এর বিরুদ্ধে কাজ করে, এর বিরুদ্ধে কি করে, অ্যান্টিবডি কাজ করে, এর জন্য একে কি বলা হয়েছে, একে হলো সংক্রমণ যোদ্ধা বলা হয়েছে। তারপরে কি, এনজাইম। এনজাইম কি, এনজাইম হলো তুমি দেখবা তোমরা যখন বিভিন্ন বিক্রিয়া আছে আমাদের বডিতে, যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, এনজাইম কি করে, এনজাইম হলো এই ক্রিয়া বিক্রিয়া গুলোর গতিকে বাড়ায় দেয়। অর্থাৎ আমাদের বডিতে একটা কাজ হচ্ছে বা একটা কিছু হচ্ছে, যেটা হইতে তোমার 2 ঘন্টা টাইম লাগে, বাট ওইখানে যদি এনজাইম ক্রিয়া করে তাহলে ওইটা হইতে তোমার 30 মিনিট টাইম লাগে। এইভাবে কি হয়, এইভাবে হলো মানে আমাদের বডির বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এগুলাকে ত্বরান্বিত করে এনজাইম, অর্থাৎ ক্রিয়া বিক্রিয়া গুলাকে ফাস্ট করে দেয়। এটা হলো তোমার এনজাইমের কাজ। তো এনজাইম এই বিক্রিয়া গুলাতে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ বাংলায় বলে হলো প্রভাবক, অর্থাৎ বিক্রিয়াকে যেহেতু এনজাইম হলো প্রভাবিত করে, এই জন্য এনজাইম কি হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট। এই জন্য এনজাইমকে কি বলা হয়েছে, ক্যাটালিস্ট বলা হয়েছে। এরপরে আছে কি, এরপরে আছে হলো হরমোন। তো হরমোন কি আমি তোমাদেরকে বলছি কি, আমাদের বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হবে, তো ওই কাজটা যে হবে এরকম ভাবে হবে, ওই জিনিসটা মানে বহন করে, মানে ওই সিগন্যালটা বা ওই বার্তাটা, অর্থাৎ আমাদের মস্তিষ্ক, আমাদের দেহের বিভিন্ন তোমার হলো কি বলবো, যে আছে স্নায়বিক যে অঙ্গগুলো আছে আমাদের দেহের, যেই মানে কি বলে স্নায়ুতন্ত্র আছে, স্নায়বিক অঙ্গ আছে, তারা কি করে, তারা হলো তোমার হরমোন তৈরির মাধ্যমে আমাদের বডিতে ওই সিগন্যালটা পাঠায় যে হ্যাঁ এখানে এই অস্বাভাবিকতা দেখা গেছে, তো এটা স্বাভাবিক করার জন্য এই কাজ করা লাগবে। তো ওই জিনিসটা তোমার হলো হরমোন রূপে ওই মানে বার্তাটা ওইখানে যায়। এই জন্য যেহেতু আমাদের হরমোন আমাদের বডিতে বার্তা বহন করে বা সিগন্যাল বহন করে, এই জন্য হরমোনকে তোমার কি বলা হয়, বার্তা বাহক বলা হয়, বা বিভিন্ন কাজের সিগন্যাল বহন করে। তাহলে এই কাজটা হবে কিভাবে হবে, এই পুরা জিনিসটা বহন করে হরমোনকে ওরকম ভাবে মডিফাই করে তৈরি করে। এই জন্য হরমোনকে কি বলে, হরমোনকে তোমার হলো বার্তা বাহক বলা হয়। হরমোনকে তোমার হলো বার্তা বাহক বলা হয়। এরপরে কি আছে, এরপরে হলো হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন হলো তোমার হলো আমাদের বডিতে কি আছে, আমাদের বডিতে যে অক্সিজেন, এটা যখন আমরা হলো তোমার হলো নাক দিয়ে গ্রহণ করার পর এটা তো আমাদের পুরো বডিতে ছড়াই ছড়াই যাওয়া লাগে। তো এটা কিভাবে ছড়ায়, এটা হলো আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের মাধ্যমে এটা হলো আমাদের বডিতে ছড়ায় যায়। এই জন্য হিমোগ্লোবিনকে কি বলা হয়েছে, বস্তুর ট্রান্সপোর্ট বলা হয়েছে, বা বস্তুর বাহকও বলতে পারো, এটা ইংলিশে ট্রান্সপোর্ট বলছে, বস্তুর বাহক। অর্থাৎ হিমোগ্লোবিন হলো বাহক, বস্তুর বাহক। হরমোন হলো বার্তা বাহক, আর হিমোগ্লোবিন হলো বস্তুর বাহক।
এই কারণে এইগুলাকে বিভিন্ন নাম দিয়ে আছে। তো এইগুলা মোটামুটি এরা এদের মতো বলছে। তোমাদের যে হুবহু মুখস্থ করা লাগবে এরকম না, তোমরা যদি এই জিনিসগুলা বোঝো তাইলেই হয়ে যাচ্ছে, তোমরা এইগুলা না পড়লেও তোমাদের সমস্যা হবে না। আর তোমরা আমার কথাগুলো শোনো তাইলে তোমরা জিনিসগুলো বুঝে যাবে। এই হলো কাহিনী। তো এইগুলার কাজ তোমাদের জানা লাগবে, যেগুলো আমি মুখে মুখে বললাম, প্লাস এই কাজের জন্য এদের এই যে এই নামগুলো বলা হয়েছে। রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে তাই সংক্রমণ যোদ্ধা, হলো তোমার হলো দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে ত্বরান্বিত করে তাই হলো ক্যাটালিস্ট, তোমার হলো বার্তা বহন করে তাই বার্তা বাহক, অক্সিজেন বহন করে তাই হলো বস্তুর বাহক বা অক্সিজেনের বাহক, যে কোনো কিছু একটা। তো গেল, এই হলো শুধু যে মানে এই হলো কাহিনী। তো এই হলো তোমার, এইগুলো তো আমরা মোটামুটি জানি। তো এক্সট্রা ভাবে আমাদের আর দুইটা জিনিস জানা লাগবে। চলনশীল প্রোটিন, অর্থাৎ আমাদের দেহে কিছু প্রোটিন আছে যারা হলো চলতে পারে। তো এটা আমি তোমাদেরকে প্রথম অধ্যায়তে বলছি। তো এই প্রোটিন গুলা কি তোমার অ্যাক্টিন আর মায়োসিন। তো অ্যাক্টিন আর মায়োসিন হলো তোমার এমনই প্রোটিন যারা হলো তোমার চলনশীল প্রোটিন, অর্থাৎ আমাদের দেহে তোমার কোনো প্রোটিনই তেমন একটা চলতে পারে না, কোনো প্রোটিনই তোমার নড়তে পারে না, যেখানে আছে ওইখানেই থাকে। বাট এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন কি করে, তোমার পুরা বডিতে ঘুরে বেড়াইতে পারে, অর্থাৎ চলতে পারে। তো এটা তোমাদের মাথায় রাখা লাগবে যে চলনশীল প্রোটিন। অ্যাক্টিন আর মায়োসিন কি, চলনশীল প্রোটিন। অ্যাক্টিন আর মায়োসিন হলো তোমার চলনশীল প্রোটিন। তারপরে আরেকটা প্রোটিন আছে, আরেকটা প্রোটিন কি, এই মানে এখানে অনেকগুলা প্রোটিন আছে, এই সবগুলা প্রোটিনকে একত্রে তোমার বলা হয় হলো হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা আসলে একটা ইংলিশ ওয়ার্ড, তো এই জন্য বাংলায় অনেক কমপ্লেক্স রাখতে হিস্টোকম্প্যাটিবিলিটি কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কমপ্লেক্স। তো নামটা আসলে একটু মানে জটিল টাইপের, কারণ এটা একটা ইংলিশ ওয়ার্ড, মানে তুমি যদি ইংলিশে লাগো ইংলিশে এরকম আসবে হিস্টোকম্প্যাটিবিলিটি। তো জিনিসটা ইংলিশে লিখলে এতটা কমপ্লেক্স হয় না। হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, তো এটা কি, এটা হলো আমাদের দেহের কিছু একটা করে, আমাদের অত কিছু জানা লাগবে না যে এটা আমাদের দেহে কি করে। তো তোমরা জাস্ট মাথায় রাখবে যে এটা হলো একটা প্রোটিন, অর্থাৎ সমষ্টি অনেকগুলো প্রোটিনের সমষ্টি। তো এর কাজ অনুযায়ী এটাকে তোমার কি বলা হয়, এটাকে তোমার বলা হয় হলো তোমার হলো কোষীয় মার্কার বলা হয়। কোষীয় মার্কার বলা হয় কোষীয় মার্কার বলা হয়। মানে এটা সম্পর্কে একটু বলি, এই হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কি, এটা হলো তোমার অনেকগুলো প্রোটিনের সমষ্টি। তো এরা কি করে, এটা হলো তোমার হলো শনাক্ত করা যায়, অর্থাৎ এই প্রোটিন গুলা দ্বারা তোমার শনাক্ত করা যায়। অর্থাৎ একটা কোষ, আমাদের দেহের বিভিন্ন কিছু আছে, সবার তো একটা ইউনিকনেস থাকে। অর্থাৎ তোমার যদি সব জায়গায় যদি সেম টাইপের প্রোটিন থাকে, তাহলে তো তুমি আইডেন্টিফাই করতে পারবে না কোনটা কি। তো সবকিছুতে একটা ইউনিক টাইপের প্রোটিন থাকে, তো এই ইউনিক টাইপের প্রোটিন গুলাকে ইনকমন তোমার কি বলা হয়, হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলা হয়। এটার মাধ্যমে একটা কোষকে শনাক্ত করা যায়, এই প্রোটিনের মাধ্যমে শনাক্ত করা যায়, বলা যায় যে হ্যাঁ এই প্রোটিনটা আছে তার জন্য এটা হলো তোমার কি যকৃৎ কোষ, এই প্রোটিনটা আছে তার জন্য এটা হলো হৃৎপিণ্ড কোষ, এই প্রোটিনটা আছে তার জন্য এটা হলো বৃক্ক কোষ। তো এখানে অনেক টাইপের প্রোটিন আছে, তো সব প্রোটিনকে ইনকমন একটা নাম দিয়েছে হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। আর এই কাজের জন্য একে তোমার কোষীয় মার্কার বলা হয়, এর কাজের জন্য এটাকে তোমার কোষীয় মার্কার বলা হয়। এতটুকু জানলেই হচ্ছে। তো এই জিনিসটাও শেষ, এই জিনিসটাও মোটামুটি আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো এটা তোমাদের বুঝলেই হবে, এখানে তোমার মুখস্থ করার কিছু নেই, এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। হাইস্ট হলে এটা এমসিকিউ আসতে পারে, এই যে এরকম নিচের কোনটি কোষীয় মার্কার এমনি আসতে পারে, নিচের কোনটি বার্তাবাহক এমনি আসতে পারে। অর্থাৎ আমি তোমাদেরকে যেগুলো বোর্ডে লিখে দিচ্ছি ওইগুলো একটু মাথায় রাখবা, তোমার বইতে কিভাবে আছে ওইসব মাথায় ঢুকাবে না। আমি যা লিখছি তোমাকে বলে আমারটা একটু নোট করে নাও, আমি যেমন এই যে পরপর দিয়ে লিখছি, অ্যাক্টিন আর মায়োসিন চলনশীল প্রোটিন, হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কোষীয় মার্কার, হিমোগ্লোবিন বস্তুর বাহক, হরমোন বার্তাবাহক, এরকম ভাবে তুমি একটু নোট করে নাও। তোমার জাস্ট এতটুকু পড়লেই হচ্ছে, তোমার বইতে কি আছে ওইসব তোমার পড়া লাগবে না। আর এই আমি মুখে যেটা বললাম ওটা একবার শুনবা, দেখবা তোমরা জিনিসগুলো বুঝে গেছো যে কোনটা কেন এরকম নাম দেওয়া হচ্ছে। এই হলো কেন। তো মোটামুটি এই টপিকটা আমরা শেষ করে ফেললাম। এরপর আরো ছোটখাটো কিছু জিনিস আছে, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে আদর্শ খাদ্য। আদর্শ খাদ্য কি, আদর্শ খাদ্য হলো তোমার ডিম আর দুধ। এখন কথা হলো কেন ডিম আর দুধ আদর্শ খাদ্য, এটা এখন তোমার বড় কালে জানা লাগবে। ছোটবেলায় তো শুনে আসছো যে ডিম আর দুধ কি, ডিম আর দুধ হলো তোমার আদর্শ খাদ্য, কিন্তু বড় হয়ে তোমার কি জানা লাগবে, বড় হয়ে তোমার জানা লাগবে যে ডিম আর দুধ হলো তোমার কেন হলো আদর্শ খাদ্য। তো এখন কথা হলো তোমাদেরকে আমি যখন অ্যামিনো অ্যাসিড পড়াইছিলাম, তো অ্যামিনো অ্যাসিড পড়ানোর সময় আমি তোমাকে বলছিলাম যে অ্যামিনো অ্যাসিডকে মানে একটা প্রকারভেদ আছে, একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর একটা হলো অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো অত্যাবশ্যকীয় আর অনত্যাবশ্যকীয়, তো আমরা এখানে শিশু নিয়ে কাজ করব না, আমরা যে ইনকমন যেটা ওইটা নিয়ে কাজ করব। তো ইনকমন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো 8টা, আর হলো বাকি 12টা হলো অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড।
তো এই যে 8টা অ্যামিনো অ্যাসিড এরা কেন অত্যাবশ্যকীয়, কারণ এরা হলো আমাদের দেহে তৈরি হয় না। এরা আমাদের দেহে তৈরি হয় না, এদের আমার বাইরে খাবারের মাধ্যমে নেওয়া লাগে। খাবার বলতে ডিম, দুধ, মাংস এইগুলোর মাধ্যমে আমাদের নেওয়া লাগে, কারণ কি এগুলো আমাদের বডির জন্য খুব জরুরি। আমাদের বডির জন্য এগুলো খুবই জরুরি, বাট আমাদের বডিতে এইগুলা নেই, এর জন্য বাইরে থেকে নেওয়া লাগে। এখন কথা হলো এই যে এই 8টা অ্যামিনো অ্যাসিড, 8টা অ্যামিনো অ্যাসিড তোমার নর্মালি সব ইসের মধ্যেই থাকে। এই 8টা অ্যামিনো অ্যাসিড কি, এই 8টা অ্যামিনো অ্যাসিড নর্মালি সবকিছুর মধ্যেই থাকে, মাছে থাকে, মাংসে থাকে, দুধে থাকে, ডিমে থাকে, সবকিছুতেই মূলত এই 8টা অ্যামিনো অ্যাসিড থাকে। বাট পরিমাণে একটু তারতম্য আছে। পরিমাণে একটু তারতম্য অর্থাৎ একটা খাদ্য যদি আদর্শ খাদ্য হয়, একটা খাদ্য যদি আদর্শ খাদ্য, একটা আদর্শ খাদ্যের বৈশিষ্ট্য হলো, প্রথম কথা হলো এখানে তোমার 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। এখন কথা হলো শুধু থাকলেই হবে না, একটা নির্দিষ্ট মানে থাকা লাগবে। অর্থাৎ তোমার একটা পরিমাণ আছে, তোমার হলো এটা হলো তোমার হলো বিভিন্ন তোমার কি বলবো, কোনো একটা মানে বিভিন্ন তোমার অর্গানাইজেশন বা কোনো জায়গা থেকে এগুলো ঠিক করে দিয়া যে একটা নির্দিষ্ট পরিমাণ আছে। ধরো এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের একটা অ্যামিনো অ্যাসিড হলো মেথিওনিন। তো মিথিওনিনের এক নির্দিষ্ট পরিমাণ হলো তোমার কত, ধরো আমি ধরলাম, আমি আন্দাজে বলতেছি 1.2, 1.2 হলে এটা নির্দিষ্ট পরিমাণ। তো যদি একটা খাদ্য আদর্শ খাদ্য হওয়া লাগে, তার মধ্যে মেথিওনিন 1.2 বা এর থেকে বেশি থাকা লাগবে, এর থেকে কম থাকলে হবে না। যেমন আরেকটা হলো কি, আরেকটা হলো তোমার লিউসিন। তো লিউসিনের একটা নির্দিষ্ট পরিমাণ হলো 0.8, এটাও আন্দাজে বলা। তো এর পরিমাণটা কি ওইখানে মানে ওই খাদ্যে লিউসিনের পরিমাণ হয় 0.8 হওয়া লাগবে, না এর থেকে বেশি থাকা লাগবে, এর থেকে কম হইলে হবে না। তো এই দুইটা কন্ডিশন তোমার ফুলফিল করা লাগে। প্রথমত 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, দেন হলে এগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণের সমান বা বেশি থাকা লাগবে। যদি কোনো খাদ্যে এই 8টা অ্যামিনো অ্যাসিডের যে কোনো একটা না থাকে, বা 8টা আছে বাট কোনো একটার পরিমাণ হলো ওই নির্দিষ্ট পরিমাণের থেকে কম, তাহলে খাদ্যটা আদর্শ খাদ্য হবে না। এটা হলো মেইন কারণ, এটা হলো মেইন কারণ। এখন কথা হলো এই যে ডিম আর দুধ আছে, এইগুলাতে এই ডিম আর দুধ আদর্শ খাদ্য, কারণ কি এইগুলাতে এই 8টা অ্যামিনো অ্যাসিড আছে, এইগুলাতে এই 8টা অ্যামিনো অ্যাসিড আছে, আর এইগুলাতে এইগুলা নির্দিষ্ট পরিমাণে আছে। অর্থাৎ ডিম আর দুধে কি, ডিম আর দুধে এই হলো তোমার 8টা অ্যামিনো অ্যাসিড একদম নির্দিষ্ট পরিমাণে আছে। অর্থাৎ এই যে মানে এই 1.2 ডিমে তোমার মেথিওনিন 1.2 এর বেশি আছে বা সমান আছে, লিউসিন 0.8 এর বেশি আছে বা সমান আছে, কখনো কম নাই। এজন্য ডিম আর দুধ আদর্শ খাদ্য। এখন কথা হলো কেন মাছ মাংস আদর্শ খাদ্য না, মাছ মাংস কেন আদর্শ খাদ্য না? কারণ হলো তোমার মাছ মাংসে এই 8টা অ্যামিনো অ্যাসিড আছে, মাছ মাংসে এই 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডই আছে। প্রথম কন্ডিশন ফুলফিল করছে, বাট এখানে প্রবলেম হয়েছে, এখানে 7টা অ্যামিনো অ্যাসিড, 7টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নির্দিষ্ট পরিমাণে আছে। অর্থাৎ এই যে এই মান বা এর বেশি আছে, শুধুমাত্র একটা অ্যামিনো অ্যাসিড যেটা হলো নির্দিষ্ট পরিমাণের কম আছে। তো ওই একটা অ্যামিনো অ্যাসিড কি, ওটা হলো তোমার ট্রিপ্টোফ্যান। তো ট্রিপ্টোফ্যান একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের হলো তোমার মানে ওই ওই অর্গানাইজেশন কর্তৃক মাত্রা হলো 1.4। তো কোনো খাদ্য যদি আদর্শ হয় তার মধ্যে এই ট্রিপ্টোফ্যানের মাত্রা 1.4-এর সমান বা বেশি থাকা লাগবে। কিন্তু মাছ আর মাংসে কি হয়, মাছ আর মাংসে এই পরিমাণটা তোমার 1.4-এর কম থাকে। মাছ আর মাংসে কি হয়, মাছ আর মাংসে এই পরিমাণটা 1.4-এর কম হয়। এই কারণে কি, এই কারণে হলো তোমার মাছ আর মাংস আদর্শ খাদ্য না। বা তোমার ডিম আর দুধের ক্ষেত্রে এই ট্রিপ্টোফ্যানের মান হলো 1.4 বা এর থেকে বেশি আসে। এটা হলো মূলত পার্থক্য। অর্থাৎ সবই আছে, এখানে 8টা অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে 7টা হলো এই নির্দিষ্ট মানেই আছে, বাট একটা অ্যামিনো অ্যাসিড যেটা হলো ট্রিপ্টোফ্যান, এটা হলো এর নির্দিষ্ট মানের থেকে কম আছে। তো এখানে তোমাদের কি কি জানা লাগবে? প্রথমত জানা লাগবে হলো ডিম আর দুধ আদর্শ খাদ্য কেন, কারণ এখানে তোমার 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে, আর এরা এদের নির্দিষ্ট পরিমাণেই আছে। কিন্তু এখন তারপরে জানা লাগবে কি, মাছ আর মাংস হলো কি, মাছ আর মাংস হলো তোমার আদর্শ খাদ্য না। কেন না? কারণ হলো এখানে তোমার হলো একটা অ্যামিনো অ্যাসিড নির্দিষ্ট পরিমাণ নেই, সেটা কি, সেটা হলো ট্রিপ্টোফ্যান। এর কতটুকু থাকার কথা, 1.4 থাকার কথা, বাট এগুলোতে 1.4-এর কম আছে। এতটুকু তোমাদের মুখস্থ জানা লাগবে। এটা তোমার খ নাম্বারে লাগতে পারে বা এমসিকিউতে লাগতে পারে, এই জন্য এতটুকু তোমাদের জানা লাগবে। কোনটা নেই, ট্রিপ্টোফ্যান নেই, কতটুকু থাকার কথা 1.4। আদর্শ খাদ্য কারা, ডিম আর দুধ, কারা না মাছ আর মাংস। কেন, ট্রিপ্টোফ্যানের কারণে। এভাবে তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো এই জিনিসটা দিয়ে কিন্তু মোটামুটি আমাদের প্রোটিন টপিকটা শেষ। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা প্রোটিন টপিকটা একদম শেষ পর্যন্ত শেষ করে দিলাম। এখন কথা হলো আমাদের প্রোটিন টপিকটা শেষ হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমরা এনজাইম নিয়ে আলোচনা করবো। এখন এরপরে লিপিড আছে, কিন্তু আমি আগে তোমাদের এনজাইমটা নিয়ে আলোচনা করবো, কারণ কি তোমার এনজাইমের অনেকটা প্রোটিনের সাথে মিল আছে, কারণ প্রোটিনটা মডিফাই করে এনজাইম হয়। তো প্রোটিনের পরে এনজাইমটা শিখলে তোমাদের পড়াটা আরো প্রপার হবে। দেন আমরা লিপিডটা নিয়ে আলোচনা করবো, কারণ কি লিপিড এদের থেকে পুরো আলাদা একটা জিনিস। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা প্রোটিন টপিকটা শেষ করবো। আজকে আমাদের প্রোটিনের পার্ট 2 ভিডিও ছিল, পার্ট 1 আর পার্ট 2 ভিডিওর মাধ্যমে আমাদের প্রোটিন A to Z শেষ হয়ে গেল। তো
তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিওতে আমরা এনজাইম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।